বছর পর রজনী শ্বশুরবাড়ি এলো। এই 1 বছরে তার জীবনে ঘটে গেল সবচেয়ে নির্মম নিষ্ঠুর ঘটনাটি। একদিন দুপুরে সে সূর্যদের ঘরের গোলাঘরের দিকে গেল কোনো কারণে। হঠাৎ তার চোখে পড়ল একটি বন্ধ রুম। রুমের দরজায় বড় একটি তালা ঝুলছে। রজনী তালাটি ধরে একটু নাড়াচাড়া করলো, তারপর চলে গেল ঘরের বাইরে উঠানে। সূর্যদের কাজ করা হাসুর মায়ের পাশে গিয়ে দাঁড়ালো সে। স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, চাচি, ওনাদের ঘরের ভিতরের একটি রুম বন্ধ কেন? হাসুর মা রজনীর দিকে তাকালো, সাবধান বাণী শুনিয়ে বলল, খবরদার বউ, এটা জানার চেষ্টা করো না। ওই দুয়ারের আশপাশেও আর যাইবা না। এর বেশি কিছু আমি কইতে পারুম না। রজনী উঠে যায় ভাবলেশীন ভাবে। পুকুর ঘাটে গিয়ে দেখা পেল বড় যা নীলার। নন্মস্বরে জিজ্ঞেস করলো, ভাবি, তালাবদ্ধ রুমটার ভিতরে কি? নীলা রজনীর দিকে মুখ তুলে চাইল। দুর্বোধ্য হেসে বলল, ওটা ওনাদের খাস কামরা। এর বেশি কিছু জানি না আমি। জানার চেষ্টা করেননি ভাবি? চেষ্টা করতে গেলে পিঠের উপর ভাদ্র মাসের গরম গরম তাল পড়ে। রজনী অবাক কণ্ঠে বলল, তার কারণ? ওরে বোন, তাও আমি জানি না। শান্তিতে আছো, শান্তিতে থাকো। গায়ে পড়ে জীবনে অশান্তি ডেকে এনো না। নীলা চলে যায় রজনীর পাশ কাটিয়ে। রজনী বিষম খেলো। কি বলে এসব? সে এগিয়ে গেল আরেকটু। দেখা পেল হাবিবের। হাবিব হলো রজনীর শ্বশুর সোলেমান মির্জার সহকারী। সে হাবিবকে জিজ্ঞেস করলো, হাবিব ভাই, কিছু মনে না করলে একটা কথা জানার ছিল। শুধু একটা কেন? 1000টা কথা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, বলেন। স্বভাবসুলভ হাসি দিয়ে বলল হাবিব, ওনাদের ঘরের ভিতরে একটি রুম তালাবদ্ধ দেখলাম। এটার ভিতরে কি? আপনি আর দেখেননি ওই রুম? না, কিভাবে দেখব? ও, তাও তো কথা। ওই রুমে মির্জা পরিবারের খাস কামরা। এখানে সিন্ধুকের ভিতর তাদের ধন দৌলত সুরক্ষিত রাখা আছে। আপনি অবলা নারী, এটা নিয়ে মাথা ঘামানোর কাজ নেই, রহস্য করে বলল হাবিব। রজনীর মাঝে এবার কৌতূহলের উদ্রেক হলো খাস কামরা নিয়ে। তিনজন মানুষকে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পেল না সে, বিশেষ করে বড় যার কথা শুনে। তার মনের ভিতর খসখসানিটা ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। আর কাকে জিজ্ঞেস করা যায়? শ্বশুরকে জিজ্ঞেস করা অসম্ভব, এটা সমীচীন হবে না। শাশুড়িকে চাইলে জিজ্ঞেস করা যায়। আর বাকি আছে ছোট দেবর তুর্য, তাকে জিজ্ঞেস করতে হবে দেখা হলে। সন্ধ্যায় রজনী ছাদে গেল তার শাড়ি আনার জন্য। দেখলো দেবর তুর্য ছাদের কলে 2 হাত ডলে ডলে ধুয়ে নিচ্ছে। তার হাত ভর্তি রং। রজনী না দেখার ভান করলো। তবে আশ্চর্য হলো মনে মনে, এই সময়ে ছাদে কেন? আর তো কখনো দেখেনি এই সময়। সে তো বাইরে থাকে এই সময়। রজনীর কখনোই ভালো করে আলাপ হয়নি তুর্যের সাথে। তুর্য কখনো যেচে কথা বলেনি। রজনী ছাদ থেকে কাপড় নিয়ে চলে আসছিল, তখন পিছন হতে তার নাম ধরে ডাকে তুর্য। রজনী, শোনো। রজনী পা থামায়, নির্মল হেসে তাকায় তুর্যের দিকে। তুর্য এসে দাঁড়ায় রজনীর পাশে, তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। গম্ভীর চাপা স্বরে বলল, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো। আপনি? আমি অলওয়েজ ভালো থাকি। আপনি আমাকে নাম ধরে ডাকেন কেন? আমি আপনার ভাবি। চাহনি অন্যদিকে তাক করে বলল রজনী, তুমি সম্পর্কে আমার বড় ভাইয়ের স্ত্রী, তবে বয়সে আমি তোমার সিনিয়র। তাই আবদার এবং অধিকারের জায়গা থেকে নাম ধরে ডাকি। কেন ডাকলেন এখন? তোমার সাথে আমার জরুরি কিছু আলাপ আছে, পরে বলবো, এখন নয়। কবে সময় হবে তোমার? জানাবো। আমি অপেক্ষায় থাকবো, তুমি আসতে পারো। রজনী গেল না, দাঁড়িয়ে রইল। ইতিউতি চাইল। দনমন করতে করতে সংকোচপূর্ণ গলায় বলল, একটা প্রশ্ন করতে পারি? শতটা পারো, বলো। আপনাদের বাসায় একটা রুম তালাবদ্ধ থাকে কেন? বড় ভাবি বলল, ওটা নাকি কিসের খাস কামরা। তুর্য চওড়া হাসলো, বলল, ভাবি সেটা হেয়ালি করে বলেছে। এটা স্টোর রুমের মতো। সেখানে আমাদের জায়গা জমির মূল্যবান দলিল, সবার গহনা, টাকা, এগুলো গচ্ছিত থাকে। ও আচ্ছা, বলে রজনী ছাদে সিঁড়ি ডিঙিয়ে নিচে চলে যায়। এক একজন এক এক রকম জবাব দিল তাকে। রজনী বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলতে লাগলো। তুর্য ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ালো। মনে মনে কিছু একটা ভাবলো ভাবুকের নাই। জিন্সের পকেট হতে সিগারেট বের করে জ্বালিয়ে নিল। দুবার শুকটান নিয়ে ধোঁয়া উড়িয়ে দিল শূন্যের মাঝে।
তার পরের দিন সকালে রজনী শাশুড়িকে পানের খিলি বানিয়ে দিচ্ছিল। রজনী অনেক আশা নিয়ে সরল মাখা কণ্ঠে জানতে চাইল, মা, আপনাদের একটা রুম সবসময় তালাবদ্ধ কেন? জুলেখা স্তম্ভিত হয়ে গেল গোপনে। মুখের মলিন ভাব আড়াল করার চেষ্টা করলে বলল, বাড়ির দলিল, সবার গহনা, এগুলো সব ওই রুমের ভিতরে সিন্ধুকে রাখা আছে। ডাকাত পরে মাঝে মাঝে, তাই হগল সময় তালা মাইরা রাখুন লাগে। রজনী মনে প্রাণে বিশ্বাস করলো শাশুড়ির কথা। নিজের মতো করে অন্য কাজে মনোনিবেশ করলো। তালাবদ্ধ রুম নিয়ে তার মাঝে আর কোনো আগ্রহ জিয়ে রইল না। তার কয়েকদিন পরে এক রাতে রজনীর রুমে গেল হাসুর মা। তিনি গলার স্বর নিচু করে দুঃখিত গলায় রজনীকে জিজ্ঞেস করলো, আচ্ছা বউ, তোমার স্বামী মইরা গেছে? কোনো পোলা পাইনও নাই তোমার কোলে, তবুও তুমি কেন মির্জাগো ঘরে ফিরে আইলা? তোমার মা বাপ কেমন? তোমারে অন্য ঘরে বিয়া না দিয়ে এই বাড়ি পাঠাইলো? বিষয়টা আমার কাছে বড় আজগুবি লাগে। রজনী কিয়ৎক্ষণ চুপ করে রইল, পরে মলিন হাসল। কণ্ঠকে খাদে নামিয়ে বলল, চাচি সঙ্গে পে বলি, এক হলো, আমার পরিবারের কেউই দিতে চায়নি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বড় ভাবি আমাদের বাড়িতে গেল। নানান যুক্তি খণ্ডন করে মা বাবাকে বোঝালো, আমাকেও বোঝালো। আমার মা বিয়ের প্রসঙ্গ টেনে বাচ্চার কথাও বলল। ওনারা বলল, হয়তো সূর্য বেঁচে থাকলেও সন্তান হতো না। তাহলে কি রজনী স্বামীকে ছেড়ে চলে আসতো? শ্বশুর বাড়িতে এক জীবন কাটিয়ে দিত না? আমরা তবুও বলছি, যদি কোথাও মির্জা বংশের চেয়ে ভালো ঘর পান আপনারা, তাহলে মেয়েকে নিয়ে আসবেন, আমাদের আপত্তি থাকবে না। আর দুই হলো, সূর্যের সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ চাচ্ছি, আমি তাকে কথা দিয়েছি সারা জীবন মির্জা ঘরের বউ হয়ে রব। সে আমার থেকে ওয়াদা আদায় করে নিয়েছে। এই হলো বিষয় আপাতত। কিন্তু নিয়তির নিষ্ঠুর ইশারা কে জানে চাচ্ছি। আকস্মিক সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। হাসুর মা আফসোস করতে করতে রজনীর রুম হতে বেরিয়ে গেল। দুদিন পর এক সকালে রজনীর ছোট ভাই অলোক এলো। 2 হাত ভরে নিয়ে এলো অনেক কিছু। রজনীর মা সাহানা নানান রকমের পিঠাপুলি বানিয়ে দিল। গাছের কাঁচা সুপারি দিল বেয়াই বেআইনের জন্য। তারা রজনীদের গাছের এই সুপারি খুব পছন্দ করে। গাছের ফল ও রজনী পছন্দের একটা কাঁচা সবজিও দিল। হাসু সব নিয়ে নিল রান্নাঘরের দিকে। ছোট ভাইয়ের মুখখানা দেখে রজনী আপ্লুত হয়ে গেল। ভাইকে ধরে বিগলিত গলায় বলল, এখন তোর স্কুল বন্ধ, গ্রীষ্মকালীন ছুটি চলছে, কিছুদিন আমার কাছে থাকবি। বুকের ভিতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে রে ভাই। আব্বা রাগ করবে আপা, মাস্টার ভাইও রাগ করবে। কে? তোর শিহাব ভাই? হ্যাঁ, তাহলে আর কে? রাগ করবে না, তুই আমার দোষ দিবি সবাইকে, বলবি আমিই তোকে জোর করে রেখে দিয়েছি। বকা শুনলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, আবদারের সুরে বলল অলোক। তোরা ছাড়তে বলছে কে রে বান্দর? তুই তো আমাকে ধরে রাখবি জনমভর। সবাই যখন আমাকে ছেড়ে চলে যাবে, মা বাবা, তখন আমি গিয়ে তোর কাঁধে উঠব। বহন করতে পারবি তো ভাই? অধিকার খাটিয়ে বলল রজনী। খুব পারবো আপা, খুব বোঝদার কথা বলতে পারিস আজকাল তুই, বলে রজনী ভাইকে জড়িয়ে ধরল। নীরবে কিছু অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। কিশোর অলোকের কাঁধ ভিজে উঠল। সে মুখ সরিয়ে বড়র ভাব নিয়ে বলল, দোলাভাইকে তুমি ভুলতেই পারছো না, তাই না? ভাইয়ের কথা শুনে রজনীর হৃদয় সরোবরে থরে থরে নীল বিষাদের বুদবুদেরা উপচে পড়ল। কান্নার গতি বেগমান হলো দ্বিগুণ। অলোক বনের চোখ মুখ মুছে রুমে নিয়ে গেল। অবসর হলে রজনী ভাইকে সংজ্ঞা দেয়, নানান গল্প করে। তার পরের দিন রাত 9টার দিকে রজনী তার রুমে গল্প করছে অলোকের সাথে। তাদের সাথে যোগ দিল নীলা, সাথে তার 7 বছরের মেয়ে সুহি। ওরা বসে বসে গল্প করছে, একথা ও কথা বলে হাসি ঠাড্ডায় মেতে উঠছে। নীলা বলল, অলোক লুডো খেলবি? অলোক উৎফুল্ল হলো, বলবো, খেলবো ভাবি। লুডোর ঘর আছে? না থাকলে কইতাম বেয়াই সাহাব। রজনী সুহিকে বলল, আম্মু, লুডোর ঘর নিয়ে আসতে পারবা? আমি তো জানি না, আম্মু জানে। আমি যাচ্ছি আনতে, বলে নীলা লুডো আনতে চলে গেল তার রুমে। তক্ষুনি তুর্য রজনীর রুমে প্রবেশ করলো। উড়ু উড়ু গলা হেসে বলল, কই আমার শালা বাবু? ওনার মুখদর্শনই হলো না এখনো। রজনী চুপ রইল।
শাড়ির আঁচল ঠিক করে মেলে দিল বুকের ওপর। অলোক সালাম দিল তুর্যকে। সালাম দিয়ে তুর্য অলোকের পাশ ঘেঁষে বসল। কাঁধের ওপর হাত রেখে সৌহার্দ্যপূর্ণ গলায় কুশলাদি বিনিময় করল। রজনীর দিকে তাকিয়ে বলল, আম্মা বলল আমার শ্বশুর বাড়ি থেকে নাকি সুস্বাদু খাবার দাবার আসলো। কই, চেকে দেখি একটু। রজনী উঠে দাঁড়ালো, বিরস কণ্ঠে বলল, আমার শালা, আমার শ্বশুর বাড়ি, এসব কি শব্দ তুর্য ভাই? আর অনুমতি না নিয়ে আমার রুমে এলেন কেন? আর কখনো আসবেন না। তুর্য রজনীর কথায় ভ্রুক্ষেপ করল না, ধুম করে হেসে ফেলল। বলল, লাইফে যদি করো এত মাইন্ড, তবে না করবে তুমি কোনো সাইন, বুঝলে রমণী? নীলা চলে এলো লুডুর ঘর নিয়ে। রজনী বেরিয়ে যায়। শাশুড়ির থেকে চেয়ে পিঠা ও নারকেলের চিড়া নিল। তুর্যকে এনে দিল 2 পিরিচে করে। তুর্য কিছুটা খেলো। লোভনীয় ভঙ্গিতে বলল, আহা, দারুণ স্বাদ, একেবারে স্বাদে স্বাদে মাখামাখি, রমরমা। শ্বশুর বাড়ির সবকিছু বেশিই মজা। এ আয়, কে কে জোরে হবি, নাকি আলাদা আলাদা ভাবে খেলবো 4 জনে? বলল নীলা। সহি খেলতে চাইলে তাকে বাধা দিল তুর্য। মামনি, তুমি আমাদের 4 জনের খেলা দেখো, মূল্যবান দর্শক হয়ে। কিরে দেবর, তুইও খেলবি নাকি? আজ এত অফুরন্ত সময় তোর হলো কিভাবে? বলল নীলা। ওই যে আমার অলোক শালার কল্যাণে একটু চিল করি না ভাবিজি, ব্যস্ততা সারা জীবনই থাকবে। তারা 4 জন বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত লুডো খেলল। মাঝখান দিয়ে জুলেখা এসেও তাদের পাশে বসলো। খেলা উপভোগ করলো নাতনি সুহিকে কোলে বসিয়ে নিয়ে। অলোক প্রথম হলো, রজনী সবার লাস্ট হলো। তা নিয়েও সবাই দুষ্টুমি করলো। অলোকের খারাপ লাগছে না এখন আর বোনের শ্বশুর বাড়ি বেড়াতে। সবার সাথে গল্প গুজব করে তার দিন পার হয়ে যায়। এক নিরালা দুপুরে অলোক তুর্যদের সারা ঘর হেঁটে হেঁটে দেখতে লাগলো। তালাবদ্ধ রুমটি তার চোখে পড়ল। সে গিয়ে বোনকে জিজ্ঞেস করলো, আপা, তালা দেওয়া ওই রুমে কি থাকে এদের? আমিও জানি না ভাই, ভাবি বলল গহনা, বাড়ির দলিল আরো কি সব জানি এই রুমে থাকে। উনি রঙ্গ করে এই রুমের নাম দিয়েছে খাস কামরা। ও, বুঝলাম, হতেই পারে বড়লোকের বিরাট ব্যাপার স্যাপার, বলল অলোক। আমরা কি ফকির নাকি, ব্যাপারী বংশ? তা নয়, আমাদের চেয়ে তো দুলাভাইরা বেশি সম্পদশালী, বড়লোক। সেদিন বিকালে অলোক তুর্যে থাকার রুম খুঁজে বের করলো। হুট করে চাপানো দরজা ঠেলে ভিতরে চলে গেল। তুর্য অপ্রস্তুত হয়ে গেল অলোককে দেখে। তড়িগড়ি করে হাতে থাকা ম্যাগাজিনটা টেবিলের ড্রয়ারে রেখে দিল। সেটা অলোকের তীক্ষ্ণ নজরে ধরা পড়ল, কিন্তু বুঝতে দিল না। তুর্য চট জলদি করে ছোট্ট একটা তালা লাগিয়ে দিল। ঈষৎ বিরক্ত গলায় বলল, ও হে শালা বাবু, দুলাভাইয়ের রুমে আসতে অনুমতি নিলে না যে? 10ম শ্রেণীতে পড়ো, অলোকও কম যায় না। সে খাটে গিয়ে বসলো। তুর্যের কথা রেস্ট টেনে বলল, আরে দুলাভাই, কিসের অনুমতি লাগে শালা আসতে? যখন তখন চলে আসবো। উল্কার ন্যায়, বজ্রধ্বনির ন্যায়, বিদ্যুতের ন্যায়, বুঝলেন? তুর্য বিস্মিত হলো অলোকের কথার তোড়ে। বলল, আমার শালাবাবুটা দেখি চালাক আছে, হতেই হবে, একমাত্র বড় বোনের দায়িত্ব নিতে হবে না তাকে? তারপর অলোক ও তুর্য কিছুক্ষণ খোশ গল্প করলো। অলোকের পড়াশোনার খোঁজখবর নিল তুর্য। এরপর অলোক চলে এলো তুর্যের রুম হতে। এসেই বোনকে বিষয়টা জানালো। রজনী বিষয়টা সহজ করে দেখল। সারল্য মাখা সুরে বলল, তোর এখন দুরন্ত বয়স, শিকারি চোখ, সবকিছুতে কারণ খুঁজিস। হয়তো সে সবসময় তালা দিয়ে রাখে ড্রয়ারে, আর হাতে থাকা ম্যাগাজিন রেখে দিয়েছে। তোকে সময় দিতে হবে তাই। আমরা সামনে কেউ এলে হাতের কাজ রেখে কথা বলি না। বাদ দে খাল্লি বাল্লি। অলোক মৃদু হেসে বলল, এদের সবকিছুতেই তালা, বড় রুমেও তালা, টেবিলের ড্রয়ারেও তালা, আর কিসে কিসে তালা ঝুলছে কে জানে। বাদ দে ভাই, তোর আমার এসব জেনে কাজ নেই। অলোক সত্যি বাদ দিল বোনের কথাকে গ্রাহ্য করে। তারপর বেড়ানো শেষে অলোক চলে যায় বোনের থেকে বিদায় নিয়ে। রজনীর আবার মন খারাপ হয়ে গেল আগের মতো। ভাইয়ের জন্য বুকের ভিতর কেমন যেন করে তার, খালি তরপায়। অলোক চলে গেলে হাবিব সবার অগোচরে লুকিয়ে দেখা করলো রজনীর সাথে। বলল, আপনার সাথে আমার জরুরি কথা আছে, কবে সময় হবে সোনার? আপনার ভাই যাওয়ার অপেক্ষায় ছিলাম এই কয়দিন, সারাক্ষণ তো সে আপনার সাথেই ছিল। রজনী বিস্ময় ভরা কণ্ঠে বলল,
আমার সাথে আপনার এমন কি কথা বা আলাপ থাকতে পারে যা সবার আড়ালে বলতে হবে? শুনবেন না আপনি? তা তো বলিনি হাবিব ভাই, আমি জানাবো। ওকে, সময় বেশি নাই কিন্তু আমার কথা হেলায় ফেলবেন না প্লিজ। হাবিব চলে যায়। তার কথাটা রজনীর কাছে দুর্বোধ্য ঠেকে। সে উৎকণ্ঠিত হয়। অনেক ভেবেও হাবিবের কথার রহস্য ভেদ করতে পারে না সে। অনেক ভেবেও হাবিবের কথার রহস্য ভেদ করতে পারে না রজনী। কি বিষয়ে হাবিব তাকে কিছু বলতে চায়? খাস কামরার বিষয়ে, নাকি অন্য কোনো বিষয়? রজনী রুমে চলে যায়, মন ভার করে বসে থাকে। হাবিবের সাথে নিরালায় দেখা করার আগে কি বিষয়টা কাউকে জানাবে সে? কাকেই বা জানাবে? এই মির্জা পরিবারে একান্ত মানুষটি তাকে ছেড়ে চলে গিয়েছে। কত ভালো পরিবার থেকে তার বিয়ের সম্বন্ধ এসেছে পিতার একমাত্র মেয়ে বলে, কিন্তু বংশগৌরব বাঁচতে গিয়ে তার পিতা রকিবুল সূর্যদের পরিবারকে মানানসই মনে করলো। তখন মা শাহানাও তার বাবার কথার সাথে সুর মিলালো। শুধু 3 ছেলে, কোনো মেয়ে নেই। বাড়িতে সর্বক্ষণ কাজের লোক থাকে। ধন সম্পদে ভরপুর বাড়ি। সোলেমান মির্জার সহকারী হিসেবে একজন ছেলেও নিযুক্ত আছে। খানদানি অভিজাত পরিবার। 10 জায়গায় মুখ বড় করে মেয়ে শ্বশুরবাড়ির পরিচয় দেওয়া যাবে। এতে নিজেদেরও গৌরব হবে। মা বাবার বাধ্য মেয়ে রজনী রাজি হলো। অমতের কোনো পথ খুঁজে পেল না। যখন তার বিয়ে হয় তখন সে ইন্টারমিডিয়েট পাশ করেছে। বিয়ে পড়তে গিয়ে শ্বশুরবাড়িতে তার কম থাকা হয়েছে, কারণ সেই কলেজ তাদের বাড়ি থেকে নিকটে ছিল। সূর্য তাদের বাড়ি আসতো সবসময়। সূর্য মারা গিয়েছে যখন, তখন রজনী বাবার বাড়ি ছিল। দুঃসংবাদ শুনে পাগলের মতো ছুটে গেল পরিবার সহ। তার 45 দিন পর নিয়ম অনুযায়ী তাকে নিয়ে যায় পিতা রকিবুল নিজে এসে। আর আশা হয়নি। সব মিলিয়ে শ্বশুরবাড়িতে সে প্রায় নতুনই বলা চলে। এসব ভাবতে রজনীর হৃদয়টা আবারও ভেঙে চুরে গেল। ভিজে আসা চোখের পার মুছে নিল শাড়ির আঁচলের এক কোণ দিয়ে। স্বামীহীন স্বামীর সংসারে রজনী নিজের মতো করে জীবনযাপন করছে। ঘরের নানামুখী কাজেও সাহায্য করে। সবার সাথেই তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। স্বামী নেই, এই অসীম যাতনাময় বেদনা বাদ দিলে রজনী সবই ভালো মির্জা পরিবারে। তার শাশুড়ি ভাগ্য ভালো বলা যায় মোটামুটি। অন্য সবাইও ভালো চলে। কেউই কখনো কোনো দুর্ব্যবহার করেনি তার সাথে, এবং করার মতো কোনো কারণও ঘটেনি। সে নিজেও ভালো চলে তাদের সাথে। নিজে ভালো তো জগৎ ভালো। এই কথা মায়ের মুখে সে বহুবার শুনেছে এবং বিশ্বাসও করেছে। সেদিন দুপুরে স্কুল থেকে এসে সুহি রজনীর রুমে ঢুকলো। রজনী তাকে কোলের কাছে নিয়ে নিল। মায়া মায়া স্বরে স্কুলের কথা, পড়াশোনার কথা জিজ্ঞেস করলো। আমোদিত কণ্ঠে উত্তর দিল সুহি, চলো আমরা হাঁটি, বলে রজনী সুহির হাত ধরে রুম হতে বেরিয়ে গেল। বাসার এদিক ওদিক পায়চারি করার মতো হাঁটতে লাগলো। 3 পার্টিশনের দালানের ভিতরের পিছন বারান্দায় গেল সুহি ও রজনী। সেই তালাবদ্ধ রুমের সামনে দিয়ে আসার সময় রজনী সামান্যক্ষণ থামল। সুহি রজনীর হাত ধরে টানতে লাগলো। চোখ বড় বড় করে বলল, এখানে দাঁড়ায়ও না আন্টি, চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেন কেন, কি হয়েছে সুহি? আগ্রহ ভরা কণ্ঠে প্রশ্ন করলো রজনী। এটা দাদির রুম, কেউ এই রুমে ঢুকতে পারে না। যে ঢোকার চেষ্টা করবে তার খুব ক্ষতি হয়ে যাবে। এটা কে বলেছে? এটা বাবা বলেছে আমাকে। এখানে ট্রাঙ্ক ভর্তি দাদির সব গহনা আছে। আরো কি যেন থাকে, দাদির অনেক গহনা। রজনী পুরো দমে বিশ্বাস করলো সুহির কথা, কারণ সে নিজেই দেখে আসছে জুলেখার গা ভর্তি গহনার বহর। শুধু এক নাকেই রয়েছে 3 রকমের বালি। নাকফুলের পরিবর্তে রয়েছে ফুল বিশিষ্ট নথ। নাকের নিচের অংশে পরা নাকবালি, নাকের ভিতরের অংশে পরা নাক ঠাসা, যার দুপাশে নাকফুলের মতোই ডিজাইন। গলায় লাগোয়া মোটা দানা তাবিজ বা গলা বন্ধ। চ্যাপ্টা বড় একটা সীতাহারও ঝুলতে থাকে গলায়। কানে বড় কানপাশা থাকে। 2 হাতে মোটা 2খান রুলি বা বালা থাকে। আধ পাকা চুলের বড় খোপাটায় গুজে থাকে ঝকঝকে কিছু রূপোর কাটা। পরনে থাকে ম্যাচিং করা দামি একরঙা শাড়ি। বর্ষাকালে পায়ে দেন খরম। সব মিলিয়ে ওনার বেশভূষা ও ঠাটবার জমিদার পত্নীর মতো। খাস কামরা নিয়ে রজনীর মনে কোনো হেলদোল নেই। এসবে তার নাক গলানো একদম অনুচিত। এমনিতেই পায়ের নিচের মাটি নড়বড়ে। সুহি চলে গেল রান্নাঘরের দিকে মায়ের কাছে। রজনী চলে গেল অন্যদিকে, ঘরের অন্য কাছে।
বিকেলে রজনী শুয়েছিল তার রুমে। হঠাৎ চাপানো দরজা আস্তে করে টোকা পড়ল। রজনী উঠে গিয়ে কপাট মেলে ধরল। তুর্য ভাই, কোনো দরকার? দরকার। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তাই টোকা মারতে হলো। বিরক্ত করলাম তোমাকে? না, আসেন। তুর্য রুমের ভিতরে গিয়ে বেতের চেয়ারটা আরাম করে বসলো। রজনী তার বিছানার একপাশে বসলো। তুর্য বলল, আসলে খুব যে দরকার তেমন কিছুও না। তোমার সাথে সেভাবে আমার জানাশোনা হয়নি। বিয়ের পর নতুন ছিলে, তাই আলাপ হয়নি। তারপর চলে গেলে তোমার পড়াশোনার জন্য। মাঝে মাঝে 2-4 দিনের জন্য আসতে, পড়ার চাপ কম থাকলে। তখন স্বামীকে নিয়ে ব্যস্ত থাকতে। দেবরের দিকে নজর দেবার সময় কি তোমার? অবশ্য আমি নিজেও বিজি ছিলাম সে সময়, তাই আজ অবসর মিলল বলে একটু গল্প করতে এলাম। রজনী চুপ করে আছে। নিজ থেকে বলার মতো কথা খুঁজে পাচ্ছে না তেমন। তুর্য নিজ থেকে প্রশ্ন করছে রজনীকে, তুমি বিএ পাশ করা শিক্ষিতা মেয়ে, কোনো জব করার ইচ্ছে আছে? শিক্ষিতা হলে যে জব করতে হবে এমন কোনো কথা আছে নাকি? আহা, ডিপ্লোম্যাটিক কথা বলো কেন? আমি তা মিন করিনি। জাস্ট তোমার অভিপ্রায়টা জানতে চেয়েছি। আপাতত না, ফিউচার কি হবে জানি না। বুঝলাম। উপযুক্ত পাত্র পেলে তোমাকে নাকি বিয়ে দিবে তোমার পরিবার? হ্যাঁ। তখন আমাদেরকে ভুলে যাবে? কখনই না। এ বাড়িতে মিশে আছে আমার অনুভব, অনুভূতি, কত স্মৃতি। রজনীর উত্তরে তুর্য খুশি হয়। এভাবে কিছুক্ষণ কথা বলল তুর্য রজনীর সাথে। রজনী জিজ্ঞেস করলো, আপনি তো এমএ কমপ্লিট করেছেন মনে হয়। ডাউট কেন রমণী? কই না তো। ভালো কোনো জব তো করতে পারেন। আই সি। আমার সম্পর্কে তুমি কি জানো বলো তো? ওহো, তুমি তো আমার রুমে কখনো যাওনি। না জানাটাই স্বাভাবিক। আমি যতটুকু জানি, আপনি আপনাদের পারিবারিক ব্যবসার সময় দেন। সেটা টুকটাক। বড় ভাইয়া চট্টগ্রামে বিজনেস করে। বাবা ফসলি জমি দেখাশোনা করে। সহকারী হিসেবে হাবিব আছে। আমি না বিজনেস করি, না চাকরি করি, আবার বেকারের তকমা নিয়েও বসে থাকিনি। রজনী চোখের পাতা উল্টিয়ে চাইল তুর্যের মুখ পানে। রজনীর চোখের উৎসুকতা সূক্ষ্মভাবে দেখতে পেল তুর্য। রজনী আলতো হাসল। প্রশ্ন ছুড়ল, তবে কি করেন? কি কাজের সাথে জড়িত আপনি? সেটা মুখে বলবো না, সরাসরি দেখবে তুমি। কিছুই বুঝতেছি না, মাথার ওপর দিয়ে যাচ্ছে। যাক না, সমস্যা কি? আপনার রুমে কখন আসবো দেখার জন্য? আমি বলবো। আমার ভিআইপি রুম, সচরাচর কেউ প্রবেশ করে না। কারণ কাজে নিমগ্ন থাকি, ডিস্টার্ব হবে বলে। বুঝলাম, ভিআইপি মানুষ। আপনি কিছুদিন আগে ছাদে বললেন যে আমার সাথে কথা আছে, বললেন না তো? ভুলিনি, অবশ্যই বলবো রজনী নামের রমণী। উপযুক্ত কথা উপযুক্ত সময় বলতে হয়। থাকো, গেলাম। আর হ্যাঁ, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাশে পাবে, প্রিয়জনের মতো, আপনের মতো। তোর যে সৌহার্দ্যপূর্ণ মার্জিত আচরণ তার ভালো লাগলো। পরক্ষণে রজনী ভাবল, মায়ের খাস কামরা, ছেলের ভিআইপি রুম, বাপের না জানি কি বের হয় আবার। ঐতিহ্যবাহী ধনী পরিবার বলেই কি এসব? হয়তো। রজনী মনে মনে ঠিক করলো, দেরি করা যাবে না। সুযোগ করে হাবিবের সাথে দেখা করতে হবে। কি বলতে চায় শুনতে হবে। সে আবার দরজা চাপিয়ে দিল ভিতর থেকে। এসে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল। তার 2 দিন পর এক ভোরে রজনীর ঘুম ভেঙে গেল। সে আলস্য ভঙ্গিতে একতলা ঘরের বিশাল ছাদটায় গেল বরাবরের মতো। ছাদ তার অতি প্রিয় একটি স্থান, যদিও এ সময় তেমন আসা হয় না। রজনী ঢুলু ঢুলু পায়ে হেঁটে গিয়ে ছাদের কার্নিশ ধরে দাঁড়ালো। ভোরের স্নিগ্ধ কোমল মিষ্টি হাওয়া তার 2 চোখ বুজে এলো। কি অপূর্ব ভোরের দৃশ্য, কি সতেজ, কি মায়াময়। চোখের পাতা মেলতেই নিচে রজনী যা দেখলো, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল রজনী। সে কি ভুল দেখছে? না, ইনি তো তার সুনামধারী শ্বশুর সোলেমান মির্জা। কিন্তু উনি এমন উদ্ভট, হীন, বিকৃত রুচির একটা কাজ কেন করলেন? ভাবতেই রজনীর সমস্ত অনুভূতি রিরি করে উঠল। এক লহমায় শ্বশুরের ওপর থেকে শ্রদ্ধা ও মায়া কর্পূরের ন্যায় উবে গেল। রজনী দ্রুত নিচে চলে গেল। তার রুমে গিয়ে ভিতর হতে কপাট লাগিয়ে দিল। ভাবনার একুল ওকুল করেও কোনো উত্তর খুঁজে পেল না সে। রজনীর মাঝে ভাবান্তরের উদ্রেক ঘটল।
বিছানার চাদর খামচে ধরলো ক্ষোভে, অনুযোগে। একজন মানুষও নেই এই বাড়িতে কিছু শেয়ার করার মতো। ছোট ভাই অলোকের কাছে বলতে পারলে ভালো হতো। একমাত্র অলোকই হলো তার কিছু বলার মতো মানুষ। রজনী সাময়িকের জন্য বিষয়টা গোপন রাখলো। শ্বশুর বলে কথা, কাউকে বললে যদি হিতে বিপরীত হয়, চুপ থাকাই শ্রেয়। সেদিন রজনী নিজ থেকে সুযোগ খুঁজতে লাগলো। সুযোগ মিলে গেল হাবিবের সাথে। নিরালায় দেখা করলো। হাবিব ভাই, কি গুরুত্বপূর্ণ কথা যেন বলবেন আমাকে। হাবিব সাবধানী ভঙ্গিতে এদিক সেদিক চাইল। গলার স্বরকে নিচু করে অস্পষ্ট ভাষায় বলল, কিভাবে যে বলি, না বলেও থাকতে পারছি না। আচ্ছা বলেই ফেলে। ভাবি, খাস কামরার আসল রহস্য আমি আপনাকে বলতে চাই। তার জন্য আমার সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকতে হবে। আপনি ভুল বুঝবেন না, আমি কোনো বাজে দৃষ্টিভঙ্গি থেকে বলিনি। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আপনার সকল বিপদ আপদে পাশে থাকতে চাই, এর বাইরে আর কিছুই না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলে বলবেন না। একদম না, এত বড় গাদ্দার আমি নই। তাহলে খাতির হলে বললে সেটা গাদ্দারি হবে না মির্জা পরিবারের সাথে? হবে। তাহলে তখন আপনি আমার কাছের জন হবেন। কিছু পেতে হলে কিছু তো দিতেই হয়, এটাই তো নিয়ম। রজনী চটে গেল, বলল, আপনি না বললে নাই। তবু মির্জা পরিবারের সতীসাধ্বী বউ হয়ে আপনার সাথে এক্সট্রা খাতিরের আমার প্রয়োজন নেই। আপনি আপনার অবস্থান মনে করুন হাবিব ভাই। মনে করার দরকার নেই, মনেই থাকে। আমি আপনার কাছের মানুষ হয়ে কত বড় উপকার করতে চেয়েছি সেটা টাইম হলে বুঝবেন, এবং আমার প্রস্তাবটা একবার ভেবে দেখবেন। রজনী আর এক দণ্ড হাবিবের সামনে রইল না। পা ঘুরিয়ে তিক্ত মেজাজে ঘরে চলে এলো, এবং সে বুঝে নিল খাস কামরার মিথ্যা বাহানায় হাবিব তার সাথে সম্পর্ক করতে চেয়েছে। কেননা সে স্বামীহারা, সন্তান ছাড়া বিধবা যুবতী নারী। খাস কামরার সম্পর্কে ভাতিজি সুহি যা বলেছে তাই সত্য। একটা নিষ্পাপ ছোট্ট মেয়ে কখনোই মিথ্যা বলতে পারে না, অন্তত তার সঙ্গে তো নয়। সুহি তাকে চাচি হিসেবে ঢের পছন্দ করে, ভালোবাসে। সেও তদ্রূপ সুহির প্রতি। সেদিন সন্ধ্যার পর তুর্য রজনীর রুমের দরজায় আসে। ভাব গাম্ভীর্য নিয়ে বলে, এখন আসবে আমার রুম দেখতে? বেশি দিন লাগালাম না, যদি তুমি মাইন্ড করো তাই। বাহ বাহ, কবে থেকে আমি এত গুরুত্বপূর্ণ হলাম আপনার কাছে? এখনই আসছি। কবে থেকে মানে কি? শুরু থেকেই ছিলে। তা না হলে তুমি আজ এখানে থাকতে না, তোমাদের বাড়িতেই থাকতে। সেটা তো আমার শ্বশুর শাশুড়ি কল্যাণে, সাথে আমিও আছি। সুহি, ভাবি, এদের ডাকি। আমার রুমে তুমিই নতুন, বাকি সবাই পুরনো। সো তুমি আসবে শুধু। রজনী কিছু বলে না, তুর্যর পায়ে পায়ে হেঁটে যায়। তুর্য তার রুমের চাপানো দরজা মেলে ধরে, ভিতরে চলে যায়। একটি টকটকে গোলাপ বাড়িয়ে ধরে রজনীর দিকে। হৃদ্যতাপূর্ণ স্বরে বলল, আমার কল্পনার ভুবনে তোমায় স্বাগতম রমণী, ফুল নাও। তুর্যের রুমে নীলচে ড্রিম লাইট জ্বলছে। আবছা আলোয় গোটা রুম জুড়ে মোহনীয় পরিবেশ। রজনী ফুলটি হাতে নিল। সম্মোহনী চোখে দরজায় দাঁড়িয়ে চেয়ে রইল তুর্যের রুমের ভিতরের দিকে। ভিতরে আসো রজনী, পুরো রুম দেখবে না? উচ্ছল হেসে বলল তুর্য। রজনী রুমের ভিতরে গিয়ে দাঁড়ালো। তুর্য টিউবলাইট জ্বালিয়ে দিল। রজনীর দৃষ্টি রুমের চারপাশের দেয়ালে বৃত্তাকারে ঘুরতে লাগলো। তুর্য অপলক চোখে রজনীকে দেখছে। রজনীর চোখ জোড়ায় অপার মুগ্ধতা খেলে যাচ্ছে। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি চিত্রশিল্পী? মানে আর ইউ আর্টিস্ট? ইয়েস, মি। মির্জা শাহরিয়ার তুর্য। মাশাআল্লাহ, অপূর্ব, মনোমুগ্ধকর। এজন্যই তো আপনার কথায় ও কাজে শৈল্পিকতার ছাপ। এটাই আপনার কল্পনার ভুবন। তুর্য নিজের এক হাত বুকের এক পাশে চেপে ধরে আলতো করে। দু চোখের পাতা মৃদু বুঝে প্রসন্ন গলায় বলল, আমি ধন্য হে ললনা। হ্যাঁ এটাই, বসো। রজনী বসলো না, দেয়ালের খুব কাছে চলে গেল। প্রতিটি দেয়ালে সাজানো রয়েছে তুর্যের হাতে রাখা বিভিন্ন ছবি দিয়ে। রজনী বেশ সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখলো, সেগুলোর উপর হাত বুলালো। তারপরে বসলো তুর্যের সিঙ্গেল খাটে। বলল, অলোক যেদিন আসলো আপনার রুমে, এই চিত্রকর্মগুলো ছিল না? না, তেমন ছিল না। তারপর সাজিয়েছি। এজন্যই
নয়তো অলোক অবশ্যই আমাকে বলতো। এবার বুঝলে কেন ভিআইপি রুম বলেছি? বুঝলাম, এজন্যই সবাই এনি টাইম আসে না আপনার রুমে, কারণ আঁকাআঁকিতে মগ্ন থাকা অবস্থায় আসলেই ডিস্টার্ব। এই তো বুঝলে। আপনি যে কাজের কথা বললেন, এটা কি মিন করে? হ্যাঁ, অর্ডার থাকে নানাভাবে নানা জনের। এখন থেকে আপনার সৃষ্টিকর্ম আর নিখুঁত শিল্পকর্ম দেখতে চলে আসবো হুটহাট। ওয়েলকাম তোমাকে। বিরক্ত হবেন না? একদম না। কেন হবেন না? বাকি সবাই আসলে তো বিরক্ত হন আপনার ভাষ্য অনুযায়ী। মুস্কি এসে বলল রজনী। সহজ কথা যায় না বলা সহজে, হেসে বলল তুর্য। রজনীর কাছে তুর্যের কথা দুর্বোধ্য ঠেকল। উষ্ণ হেসে বলল, শিল্পী মানুষদের এই এক স্বভাব, অকারণে উদাসীনতা, হেয়ালিপনা দেখায়। আমি গেলাম, ভিআইপি দেবর। যাও, ঠান্ডা সুরে বলল তুর্য। রজনী চলে গেল। নিজের রুমে না গিয়ে শাশুড়ির রুমে গেল। দেখলো শ্বশুরও বসা। তিনি বসে বসে একটি পুঁথির বই পড়ছেন, সুরে সুরে টেনে টেনে। রজনী নিবিড় চিত্তে শুনল পাশে বসে। তিনি রজনীর উপস্থিতি টের পেলেন। পুঁথি পড়া বন্ধ করে রজনীর মুখ পানে চাইলেন। দরদ মাখা গলায় বললেন, বৌমা কেমন আছো? জায়গা জমি নিয়ে এত পেরেশানিতে থাকি, তোমার সাথে দেখাও হয় না, আর খবরও নিতে পারি না। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি বলা যায়। তোমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে আমাদের বাড়িতে? না বাবা, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক যেন রাখে মহান রাব্বুল আলামিন। শ্বশুরের ব্যবহারের ঔদার্যতায় রজনী কবুতর মেরে ফেলার বিষয়টা আর মনে রাখল না। সে জায়ের রুমে গেল। কিছুক্ষণ কথা বলে চলে গেল নিজের রুমে। কয়দিন পর রজনীর ছোট ভাই অলোক এলো। রজনীর শাশুড়িকে বলল, খালাম্মা, আপাকে নিতে আসছি। আব্বা অসুস্থ, দেখতে চাইল আপাকে। সমস্যা নাই, নিয়ে যাইও কাল সকালে, আজ বেড়াও। রজনী খুব খুশি হয় বাবার বাড়ি যাওয়া হবে ভেবে। নির্জন দুপুরে ভাইয়ের হাত ধরে বাগানের অদূরে চলে যায় চঞ্চল পায়ে। ভাই বোন মাথা উঁচিয়ে মির্জাবাড়ির গাছগাছালিতে ভরা বাগান দেখতে লাগলো। এদের বিশাল বাগান। এর আগে আসছিস আপা? আরে না, একা একা এই গহীনে বাগানে আসা যায়? চল তাহলে ওইদিকে যাই, উৎসুক গলায় বলল অলোক। রজনী আগ্রহান্বিত হয়ে ভাইয়ের সাথে এগোতে থাকে। যেতে যেতে অলোকের চোখে পড়ল সরু একটা খাল, কিন্তু শুকনো, কোনো পানি নেই। খালের ওপাশটা ঘন ঝোপঝাড়ে পরিপূর্ণ। অলোক বলল, আপা আয় খালের মধ্যে নামি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মনে হয় কেউ ঝাড়ু দেয় মাঝে মাঝে। হতেই পারে, এবাড়ির ওবাড়ির পাতা কুড়ানো মেয়েরা শুকনো পাতা নেয় মনে হয় ঝাড়ু দিয়ে। অলোক খালের মধ্যে ঝপাং করে লাফ দেয়, রজনীর হাত ধরে নামায়। খালের ভিতর তারা হাঁটতে থাকে মনের সুখে। কয়েক পা এগিয়ে যেতে খালের মধ্যে একটি নূপুর পেল রজনী। সে নূপুরটি হাতে নিল, দেখলো রূপার নূপুর। রজনী নূপুরটি অলোকের অগোচরে নিজের কাছে লুকিয়ে নিল, নয়তো অলোকের কৌতূহলী মন এটা নিয়ে গবেষণা করা শুরু করবে। বাড়ি ফিরে এলো দুই ভাই বোন। নীলা বলল, কি রে, দুই ভাই বোন মিলে দিনে দুপুরে বাগানের ভিতরে ভূতের সাথে সাক্ষাৎ করতে গেলি নাকি? হ্যাঁ ভাবি যান, আপনার সিরিয়াল দিয়ে আসছি, দ্রুত যান, দুষ্টু গলায় বলল অলোক। সেদিন রাতে রজনী কোনো এক কাজে শাশুড়ির রুমে যায়। দরজার পাশে তার পা যেতে ভিতর থেকে সে তুর্যের গলার আওয়াজ শুনতে পেল। সে পা থামিয়ে নিল চুপটি করে। শুনতে পেল, আর কত অপেক্ষা করব, কবে যাবেন প্রস্তাব নিয়ে তাদের বাড়ি? বাবুরে, সবরে মেয়া ফলে, এত বেদিশা হইস না, প্রস্তাব তো ভাইবা চিন্তা দেওয়ান লাগবো, বলল তুর্যের মা জুলেখা। এই সপ্তাহে আপনারা বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন তাদের বাড়ি, অনুরোধ ও আদেশের সুরে বলল তুর্য। তুর্য বেরিয়ে যেতে লাগলে রজনী চেপে গেল অন্যদিকে। বুঝে নিল তুর্য হয়তো কোনো মেয়েকে পছন্দ করে, তাদের বাড়িতে যেতে বলেছে মা বাবাকে। পরের দিন খুব ভোরে রজনীর ঘুম ভেঙে যায়। রোদ ওঠার আগেই পথে ছায়া থাকতে থাকতে সে চলে যাবে। রোদের তাপ বেশি সে নিতে পারে না। সে ছাদে গেল ভোরের হাওয়া খেতে। কার্নিশে দাঁড়াতে দেখতে পেল হাবিব বাগানের ভিতর হতে বেরিয়ে আসছে। পরনে লুঙ্গি, গায়ে হাফ হাতার গেঞ্জি, মাথার চুল উস্কো খুস্কো। রজনী দৃষ্টি কাছাকাছি আনলো। দ্বিতীয়বারের মতো দেখল তার শ্বশুরের বিকৃত আরেকটি কাণ্ড। রজনী মনে মনে অবাক স্বরে বলল, মির্জা পরিবার তো দেখি রহস্যের আধার।
আমিও কি এদের রহস্যের অতলান্তে তলিয়ে যাব? রজনী দেখলো তার শ্বশুর সোলেমান মির্জা কবুতরের বাসা হতে একটি বাচ্চা বের করে আনলো। পরে নিজ হাতে জীবন্ত কবুতরের বাচ্চাটির গলা টিপে মেরে ফেললেন, ছুঁড়ে মারলেন বাগানের ভিতরে। কয়দিন আগেও প্রায় অনুরূপ কিছু দেখলো রজনী। খোয়ারের দরজা খুলে একটি মুরগির বাচ্চা বের করে নিল সুলেমান, গলা টিপে মেরে ফেলল, বাগানের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। কি পৈশাচিক কর্মকাণ্ড! ছি! বাক্যটি গোপনে একবার আওড়ে নিল রজনী। নিচে চলে এলো। তার ভিতরে জন্ম নিল কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা। সে তার ব্যাগ গুছিয়ে নিল, পুকুর ঘাটে গিয়ে সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিল। রান্নাঘরে গেল। হাসুর মা চাচি ডুবো তেলে মিষ্টি পোয়া পিঠা বানাচ্ছে। রজনী গরম গরম দুটো পিঠা খেয়ে নিল। অলোককে ঘুম থেকে ডেকে তুলল, নাস্তা নিয়ে দিল। অলোক খেয়ে নিল। রজনী সবার থেকে বিদায় নিয়ে ছোট ভাইয়ের সাথে বাবার বাড়ির পথ ধরল। রজনী বাবার বাড়ি গিয়ে ত্রস্ত পায়ে ঘরে ঢুকলো। সারা ঘর খুঁজেও বাবাকে দেখতে পেল না সে। উদ্বিগ্ন গলায় মাকে জিজ্ঞেস করলো, মা, বাবাকে দেখছি না যে। অসুস্থ শরীরে কোথায় গেল? আরতে? হ্যাঁ, অসুস্থ ছিল, আজ একটু সুস্থ অনুভব করছে, তাই আরতে গেল। শুধু কর্মচারী দিয়ে হয়? অলোক বাবার কথা যেভাবে বলল আমার শাশুড়িকে, তারা এবং আমি বুঝে নিলাম অনেক অসুস্থ বাবা। অমন না বললে তারা তোকে আসতে দিত? বলল শাহানা। অলোকের কোচিং আছে 9টায়, সে ভাত খেয়ে স্কুলে চলে গেল মা বোনের কাছে বলে। রজনী মাকে বলল, আসল কাহিনী কি মা? শোন, তোর বিয়ের সম্বন্ধ আসছে, সবকিছু মিলিয়ে আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, এজন্যই তোকে আনালাম। চিঠি লিখে দেওয়া যেত তোর ভাইয়ের কাছে, কিন্তু এতে বিস্তারিত বলা যাবে না। ও, তাই বলো। কোন গ্রামের ছেলে? কি কর্ম? পড়াশোনা কতটুকু? সে কি বুড়া, বিপত্নিক না ডিভোর্স হওয়া ব্যক্তি? হেয়ালি সুরে জানতে চাইল রজনী। শাহানা গর্বের সুরে বলল, আরে না, অবিবাহিত সিঙ্গেল ছেলে। পড়াশোনা ছাড়া মূর্খ ছেলের কাছে আমার বিয়ে পাশ মেয়েকে বিয়ে দিব নাকি? কয়বারই খুঁজলে মিলবে এমন শিক্ষিত ভালো একটা মেয়ে? এখন শুনবি পাত্রের কথা, না সরাসরি দেখবি? না, এখন শুনতে চাই। তখন যদি পাত্রকে না পছন্দ হয়, আমার মেজাজটাই বিগড়ে যাবে। শাহানা বুঝে উঠতে পারছে না কিভাবে বলবে। যদি চেনা পাত্রের নাম শুনে তেতে উঠে মেয়ে, শুকনো ঢোক গিলল সে বার দুয়েক। অবশেষে বলল, রসুলপুর গ্রামের ছেলে, বংশ ভালো, কর্ম পারিবারিক ব্যবসা, MA পাস ছেলে, দেখতো মাশাল্লাহ। আচ্ছা মা, আমাকে কে পছন্দ করেছে, ছেলে না তার পরিবার? না, ছেলে নিজেই। কিভাবে, কখন, কোথায় দেখলো? ভ্রু নাচিয়ে প্রশ্ন করল রজনী। বহুবার দেখেছে আমাদের বাড়িতে, আমাদের ঘরে, বিকেলে। এতবার? কে হতে পারে তাহলে? আন্দাজ করত। অমলিন হেসে বলল শাহানা। রজনী কিয়ৎক্ষণ নীরব রইল ভাবুকের মতো করে। পরে বলল, অলোকের হাউস টিচার শিহাব। একদম ধরেছিস মা। শিহাব এক পায়ে উঠে পড়ে লেগেছে তোকে বিয়ে করার জন্য। বলছে তোকে ছাড়া কিছুই চায় না আমাদের কাছে, তোর সাথে মুখোমুখি কথা বলতে চায় শিহাব, তাই তোকে তাড়া করে আনলাম। রজনীর অতৃপ্ত হৃদয় তৃপ্ত হলো শিহাবের নাম শুনে। নিমিষেই ভুলে গেল স্বামীকে দেওয়া কথা, তাদের ঘরের বউ হয়েই সে সারা জীবন থাকবে। তার মনে পড়ে গেল শিহাবের অতীতের কিছু কর্মকাণ্ড। অলোকের পড়ার টেবিলে রজনীও পড়াশোনা করতো আগে, সেই সুবাদে টেবিলের একপাশে রজনীর কিছু বই খাতা ভাঁজ করে গোছানো থাকতো। সেগুলোই শিহাব তার সুপ্ত অনুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিত। রজনীর বিভিন্ন বই খাতার পিছনে পাতায় শিহাব মাঝে মাঝে ভালোবাসার পঙ্কক্তি লিখে রাখত তেরচা স্টাইলে। কখনো নিজের লেখা, কখনো কবি লেখকদের থেকে ধার করা কবিতার অংশ বা কোনো মধুর বাণী। মাঝে মাঝে বইয়ের ভিতরে চিরকুটও পেত রজনী, কিন্তু রজনী পাত্তা দিত না শিহাবের অনুভূতিকে। এভাবে রজনীর নিষ্ক্রিয় ভূমিকা দেখে শিহাব গুটিয়ে নেয় নিজেকে। তবে হৃৎপিণ্ডের প্রতি ভাজে ভাজে জিয়ে থাকে তার একপাক্ষিক প্রণয়। রজনীর খারাপ লাগতে শুরু করে শিহাবের জন্য। নিজ থেকেও যেচে কিছু বলতে পারে না। মাস গড়ায়, বছর আসে। রজনীর বিয়ে হয়ে যায় রূপনগরের মির্জাবাড়ির ভদ্র অমায়িক ছেলে সূর্যের সাথে। কিন্তু নিয়তি নিষ্ঠুরতার কাছে পরাভূত হলো রজনীর স্বপ্ন, আশা ও প্রত্যাশা।
সুযোগ যেন হাতছানি দিয়ে ডাকে শিহাবকে। শিহাব ভেবেছিল রজনী বাবার বাড়িতে আছে, প্রস্তাব আস্তে ধীরে দিতে পারবো। কিন্তু যখন দেখলো রজনীকে মির্জা পরিবার এসে নিয়ে গেল, তখন শিহাব উঠে পড়ে লাগলো। মা, উনি অলোককে আজ পড়াতে আসবে? না, কাল আসবে, সপ্তাহে 4 দিন আসে। কি বলিস তুই তার বিষয়ে? উনি আসুক, দেখা হোক, কথা হোক, তারপরে সিদ্ধান্ত জানাবো। মেয়ের কথার ধরনে সাহানা ইতিবাচক কিছু বুঝে নিল। সরব হেসে অন্যদিকে চলে গেল, ব্যস্ত হয়ে গেল গৃহকার্যে। রজনীয় সুখ সুখ মনে উঠে যায়। শিহাবের কোনো লেখা কোথাও আছে কিনা এই ভেবে নিজের রেখে দেওয়া বই খাতাগুলোর পাতা উল্টাতে লাগলো, ব্যাকুল হয়ে আকুল মনে। তার পরের দিন বিকেলে রূপনগর গ্রাম হতে রজনীর শ্বশুর শাশুড়ি যা নীলা, তার মেয়ে সুহি এলো। সাথে করে নিয়ে এলো বড় 2 হাঁড়ি ভর্তি মিঠাই, মন্ডাই ও গরুর খাঁটি দুধের পাতানো দই। সাহানা, রকিবুল অবাক হলেন তাদের দেখে। বসার ঘরে সবাইকে নিয়ে বসলেন। রজনী এসে জুলেখা ও সুলেমানকে পা ধরে সালাম দিল। সুহিকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। পাশের ঘরের এক ভাবিকে ডেকে নাস্তা তৈরিতে ব্যতিব্যস্ত হয়ে গেল রজনী। রকিবুল নিজেই কথা তুললেন। কি ব্যাপার ভাই সাহেব, এত মিষ্টান্ন হঠাৎ করে? মনে হয় আপনার সাথে আমার নতুন সম্পর্ক? হা হা হা, বেয়াই সাহেব, আপনার সাথে আমার পুরানো সম্পর্ক, তবে এখন আবার নতুন সম্পর্ক তৈরি হবে। প্রাণোচ্ছল হেসে বললেন সোলেমান মির্জা। বুঝিনি ভাই, বলল সাহানা। রাগ ঢাক না করে বলি, রজনী মাকে আমার ছোট পুত্রবধূ বানাতে চাই। আপনারা হয়তো জানেন না, সে একজন বড় চিত্রশিল্পী, অনেক পরিচিত আছে, আয় রোজগার অনেক। রজনীকে সেও খুব পছন্দ করে মানুষ হিসেবে। আর রজনী যে ভবিষ্যৎ নিয়ে আপনারা চিন্তিত ছিলেন, তুর্যের সাথে বিয়ে হলে তা আর থাকবে না। তাদের ঘরে নাতি নাতনি হবেই, মালিক চাইলে। একদমে কথাগুলো বলে থামলেন মির্জা। সাহানা ও রকিবুল একে অপরের দিকে হতভম্ব চোখে তাকালেন। রকিবুল সহাস্য এসে বললেন, প্রস্তাব ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু মার্জনা করবেন ভাই, এই মুহূর্তে আমরা আপনাদের কথা দিতে পারছি না। রজনী এখন ছোট নয়, তার মতের গুরুত্ব দিতে হবে। এবং রজনীর বিয়ের জন্য অলরেডি এক জায়গায় কথা চলতেছে, যদিও তাদের আমরা পাকা কথা দেইনি, আবার অনেকটা দেওয়ার মতো ধরে নিতে পারেন। শুনে সুলেমান ও জুলেখার মুখ পাংশুটে হয়ে গেল। তারা তাদের মতো করে নানা রকম যুক্তি দাঁড় করিয়ে বোঝালো। নতুন এক ঘরে শাদি দিবেন, ভালো কথা, কপাল মন্দ হইলে একুল ওকুল 2 হারাইবেন। তার চাইতে তার বিয়ের স্মৃতি যেখানে জড়ায় আছে সেখানেই থাকুন ভালো। স্বামীর কবরও দেখতে পারবো মন চাইলে। দেবরের লগে বিধবা ভাবির বিয়া সব জায়গাতেই হয়। আত্মবিশ্বাসী সুরে বলল জুলেখা। রকিবুল মার্জিত গলায় বলল, ভাই সাহেব, 2 দিন সময় দেন আমাদেরকে। আচ্ছা দিলাম, তবে আবারও অনুরোধ করছি, রজনীকে তুর্যের সাথে বিয়ে দিবেন। এতে আমার ছেলেটা ভালো থাকবে, ভালো কাজ করতে পারবে। মনে ফুর্তি না থাকলে সৃষ্টিশীল কাজগুলো করা যায় না। তাদের আলোচনা থামে। রজনী ট্রে ভর্তি নাস্তা এনে দেয়। খেয়ে তারা চলে যায়। নৈশভোজের জন্য অপেক্ষা করল না। রজনীকে তার মা জানালো তাদের আগমনের হেতু। রজনী বিনা বাক্য বেয়ে মানা করে দিল শক্ত গলায়। সেদিন শিহাবের আসার কথা ছিল, কিন্তু শিহাব আসেনি অলোককে পড়াতে। রজনী আর তার পরিবার একটু ভাবনায় পড়ে গেল শিহাবকে নিয়ে। 2 দিন পার হয়ে যায়, কোনো সংবাদ নিয়ে কেউ যায় না মির্জা বাড়ি। তারা হাবিবকে পাঠালো রজনীদের বাড়ি। সংবাদ নিয়ে হাবিব চলে গেল সাথে সাথে। গিয়ে তাদের জানালো ভাবির বিয়ে ঠিক, পাত্র শিহাব, অলোকের মাস্টার। ওনারা তুর্য ভাইয়ের সাথেই দিতে চেয়েছে, কিন্তু ভাবি নাছর বান্দা, তিনি শিহাবের কাছেই বিয়ে বসবে। আমার মনে হয় শিহাব আর ভাবির গভীর রিলেশন ছিল আগে, এখন সুযোগ পেয়ে সেই ভালোবাসাকে প্রতিষ্ঠিত করবে দুজন মিলে। মির্জা পরিবারের সবাই চিন্তায় পড়ে যায়। হাবিব তার কাজে চলে যায় বাড়ির পিছনের দিকে। তুর্য শান্ত ভঙ্গিতে উঠে চলে যায়। সেই রাতের গভীরে খাস কামরার ভিতর হতে কিছুর আওয়াজ ভেসে আসে, তীক্ষ্ণ, ধারালো, যেন কোনো তরবারিতে সান্দা হচ্ছে। কিন্তু নিশিরাতে সে আওয়াজ কোনো ঘুমন্ত মানবের কানে পৌঁছালো না। কেবল দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে অশরীরীর আত্মার মতো মিলিয়ে গেল শূন্যের দিকে। তলোয়ার ধার দেওয়া মানুষটা খাস কামরা হতে বেরিয়ে গেল। দরজায় তালা দিয়ে নিজের রুমে চলে গেল।
তার পরের দিন অলোকের গৃহশিক্ষক শিহাব আসে। তাকে তুর্যের বিষয়টা জানালো শাহানা। শিহাব অলোকে পড়ানো শেষে অপেক্ষা করে রজনীর জন্য। রজনী দুরু দুরু বকে শিহাবের সামনে গিয়ে দাঁড়ায়। তার মুখে কোনো ভাষা নেই। শিহাব কণ্ঠে মধু ঢেলে বলল, কেমন আছো রজনী? রজনী জবাব দিল। তারপর শিহাব বলল, বিশদভাবে সব শুনেছ নিশ্চয়ই, এবং তোমাকে এজন্য আনা হয়েছে। তোমার পরিবার আমার সবকিছু পছন্দ করেছে। এখন অপেক্ষা কেবল তোমার মতের। বলো। রজনীর দৃষ্টি অবনত, মুখশ্রী উজ্জ্বল। লজ্জায় নাকের অগ্রভাগ রক্তিম বর্ণ ধারণ করেছে। তবু লজ্জা লজ্জা স্বরে বলল, আপনার ফ্যামিলি মেনে নিবে আমাকে? সেটা পরে, আগে তুমি আমাকে মেনে নিয়েছো কিনা সেটা বলো। রজনী নীরব, নিশ্চুপ, কিছু বলতে গিয়েও বলতে পারছে না। শিহাব রজনীর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। রজনীর দুহাত টেনে নিজের বুকে চেপে ধরে। শিহরিত গলায় বলল, বুকে মাথা রেখে কান পেতে শোনো, হৃদয় কি বলে। রজনী ঠায় দাঁড়িয়ে থাকে। ভিতরে দরিয়ার উথাল পাতাল ঢেউ। শিহাব রজনীকে আলতো করে জড়িয়ে ধরে। গালের এক পাশে গাঢ় উষ্ণ চুমু খায়। রজনীর ছিটকে সরে যায়। শিহাব বলে, বেশি সময় নিব না, অপেক্ষা যাতনার। সহসায় বধূ করে নিয়ে যাব আমার ঘরে। রজনী চলে যায় পা ঘুরিয়ে। শিহাবও বেরিয়ে যায় ঘর থেকে। পরক্ষণে রজনী ভাইকে ডেকে নিয়ে বলে, মাকে গিয়ে বলবি আমার কাছে তুর্য নয়, তোর শিহাব স্যারকে ভালো লাগে। এই জীবনে যদি দ্বিতীয়বারের মতো কারো বউ হতে হয়, তাহলে শিহাবের বউ হব। অলোক উৎসুক গলায় বলল, বুঝলাম, তুইও বিয়ের আগে থেকে আমার স্যারকে পছন্দ করতি। আহা বেচারা, মাঝখান দিয়ে হুদায় বিরহে পড়ল। অলোক গিয়ে মা বাবাকে জানায়। তারা খুশি হয় শুনে। তারপর আবার শিহাব অলোককে পড়াতে আসে না 2 দিন। যেদিন এলো সেদিন তার মুখ ছিল ভারাক্রান্ত, বিষাদগ্রস্ত। শিহাব শাহানাকে কাতর গলায় অপরাধী সুরে বলল, আমাকে ক্ষমা করে দিবেন খালাম্মা। আমার ফ্যামিলি রজনীকে কিছুতেই মেনে নিবে না। তারা বিধবা মেয়েকে ঘরে তুলবে না। এই 2 দিন অনেক যুদ্ধ করেছি তাদের সাথে, বোঝাতে ব্যর্থ হয়েছে। রজনীকে তার দেবরের সাথে বিয়ে দিয়ে দিন। আমার আর কিছু বলার মতো মানসিক অবস্থা নেই খালাম্মা। তবে রজনী আপনারা চাইলে আমি পরিবার বাদ দিয়ে রজনীকে বিয়ে করব। তাকে নিয়ে অন্যত্র বাস করব, বলে শিহাব জড়ানো পায়ে বের হয়ে যায়। সবার মাঝে পিনপতন নীরবতা শুরু হলো। রজনী কান্নায় ভেঙে পড়ল। সারা নিশি নির্ঘুম পার করেছে। শত চেষ্টা করে আখি পাতা মেলাতে পারেনি। রীতিমতো অসুস্থ হয়ে যায় রজনী। মেয়ের মানসিক ও শারীরিক অবস্থা দেখে পরের দিন সকালে রকিবুল নিজেই রসুলপুর গ্রামে যায়। শিহাব তখন বাড়িতে ছিল না। শিহাবের মায়ের সাথে কথা বলে, অনুনয় করে বলে ছেলের ভালোবাসাকে যেন মেনে নেন তিনি। কিন্তু শিহাবের মা প্রচন্ড একরোখা মনোভাব নিয়ে বসে আছে। হাকিম নড়বে, হুকুম নড়বে না। তিনি মাথা ঝাঁকিয়ে ক্ষিপ্র স্বরে বললেন, ভাই, ভুল বুঝবেন না। আমাদের তো একটা সমাজ আছে। ছেলের আবেগের মূল্য কি আমরা ইজ্জত ডুবাই দিমু? আগে রাজি ছিলাম তখন আপনার মেয়ে আবিয়াতি ছিল, এখন বিয়াতি, বিধবা। মানুষ কইব মেয়ের আকাল পড়ছে আমাদের জন্য, আর আপনিও মনে হয় কোথাও গতি করতে পারেন নাই মেয়ের, তাই উঠে পড়ে লাগছেন শিহাবের আবেগকে পুঁজি কইরা। অপমানে মুখ থমথমে হয়ে যায় রকিবুলের। হন হন পায়ে বেরিয়ে যান শিহাবদের ঘর হতে, বাড়িতে চলে যান। জানান শিহাবের পরিবার রাজি নয়। রজনী আহত মন নিয়ে বিছানায় পড়ে আছে। কিছুই ভালো লাগছে না তার। কেমন বিভীষিকাময় লাগছে চারপাশটা। তার বাবা মা ভাই তার রুমে গেল, বসলো। তার মা অনুনয় সুরে বলল, কি একটা ফ্যাসাদে পড়ে গেলাম, কত মা। মির্জা ঘরে মানা করে দিলাম শিহাবের ভরসায়। শিহাবের মা যে এতটা বিগড়ে যাবে কে জানতো। রজনী মায়ের কথার প্রত্যুত্তর দিল না। বিছানায় আগের মতো উপর হয়ে পড়ে রইল। তার বাবা বলে উঠল, মানা করার পর এখন তাদেরকে হ্যাঁ বলাটা কেমন দেখায়? নিজেরা ছোট হয়ে যাব না? হ্যাঁ বলার এত দরকারটা কি বাবা? মুখ গোস করে বলল রজনী। বলবো নাকি, কথার কথা বললাম। সেদিন বিকেলে আবার এলো রজনীর শ্বশুর শাশুড়ি। তাদের দেখে রজনী ছাড়া অন্যরা খুশি হলো গোপনে। তাদের মতে রজনীর ভবিষ্যতের জন্য তার পূর্বের স্বামীর ঘরই যথেষ্ট। সোলেমান মির্জা হাতে ধরা মিঠাইয়ের হাড়ি রাখলেন মাটিতে, বসলেন। অনুরোধ করে বললেন,
আপনারা কেন রজনীর বিয়ে অন্য জায়গায় ঠিক করছেন? এখনো সময় আছে, তাদের মানা করে দেন। জুলেখা রজনীর রুমে চলে গেল। রজনী সালাম দিল তাকে। তিনি রজনীর মাথা হাত দিয়ে নিজের সাধ্য মতো বোঝালেন। মির্জাগরের বউ হলে রজনী কি কি বাড়তি সুবিধা পাবে, জীবনে সেসব ব্যাখ্যা করতে ভুল করলেন না। রজনী নীরব রইল, হ্যাঁ বা না কিছুই বলল না। সামান্যক্ষণ পরে বলল, মা, তুর্য ভাইকে একটু পাঠাবেন, একটু কথা বলতে চাই ওনার সাথে। আচ্ছা কমুনি। জুলেখা রুম থেকে বেরিয়ে এলেন। সবাইকে বললেন, বিয়া সামনের শুক্রবারই হইব। বউয়ের লগে আমার কথা হইছে, একবারে সেদিন বউ হয়ে আমাগো লগে যাইব। সবাই তার মুখের কথা বিশ্বাস করে নিল এবং খুশিতে আলহামদুলিল্লাহ বলল। অলকও খুশি হলো। শিহাব অলককে পড়াতে আসলো। তার মায়ের আচরণের কথাগুলো শুনল। সে খুব মর্মাহত হলো। বাড়িতে গিয়ে মায়ের সাথে রাগারাগি করলো সে। তার মা কড়া নির্দেশ দিল যেন সে আর রজনীর ভাইকে পড়াতে না আসে। শিহাব মায়ের কথা শোনে না, বরাবরের মতোই অলককে এসে পড়িয়ে যায়। রজনী অপেক্ষা করে, কিন্তু তুর্য আসে না তাদের বাড়ি। একবারে বর্ষে যে শুক্রবারে আসে পরিবার সহ, অতি অল্প আয়োজনে, অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে দিনের আলোকে সাক্ষী রেখে তুর্য বিয়ে করে ফেলল রজনীকে। পুরনো বেয়াই নতুন করে আবার মোলাকাত করলো, কাঁধে কাঁধ মিলালো, বকে বক। তারা বউর সব সরঞ্জামাদি নিয়ে এসেছে গহনা সহ। রজনীকে সাজিয়ে দেওয়া হয়েছে বধূ বেশে। সজ্জিত গাড়িতে করে পাশে বসিয়ে তুর্য রজনীকে নিয়ে গেল তাদের বাড়ি। তবে গাড়িতে মুখে কোনো কথা বলেনি সে। বাকিরা অন্য গাড়িতে করে চলে গেল। রজনীকে তার পূর্ববর্তী রুমে বসিয়ে রাখা হয়েছে। সহি সারাক্ষণ রজনীর চারপাশে ঘুরঘুর করছে। হাবিব রজনীর রুমে উকি দিল কোন এক কাজের ছুতোয়। মনে মনে তিরস্কার করে বলল, আমার কি, এবার বুঝবা ঠেলা। পড়েছ জমের হাতে, খানা খেতে হবে একসাথে। আমার কথাকে তো গুরুত্ব দাওনি সেদিন। হাবিব চলে গেল তার অন্য কাজে। মির্জাগরে উৎসব মুখর পরিবেশ। বিয়ে উপলক্ষে রজনীর ভাসুর মঞ্জু বাড়িতে আছে। রজনী শাড়ির কুচিগুলোকে আগলে ধরে ঘরের ভিতরে বাথরুমে গেল। এত ভারী শাড়ি গহনা বহন করে বাইরের বাথরুমে যাওয়া সম্ভব নয়, নয়তো অন্য সময় হলে বাইরেরটাতেই যেত। সাধারণত দিনে কেউ দালানের ভিতরের বাথরুম ব্যবহার করে না। রজনী বাথরুমের দরজার কাছে এসে দাঁড়ালো। ভিতর থেকে খুলতে যাবে অমনি শুনতে পেল মঞ্জু ও হাবিবের চাপা স্বরে বাক্য বিনিময়। ভাইজান, কি মনে হয় তুর্য ভাই সফল হবে? প্রশ্ন হাবিবের। কোন বিষয়ে? ওহ রজনী, সে তো বলল পারবে। আর না পারার কি? রজনী এখন সূর্যের বউ নয়, তুর্যের বউ। কণ্ঠ সূর্যের বড় ভাই মঞ্জুর। রজনী স্তব্ধ হয়ে রয়। এদের কথা বুঝতে পারল না, তবে এতটুকু বুঝতে পারল তুর্য তাকে বিয়ে করেছে কোনো উদ্দেশ্য নিয়েই, যেটা মির্জা ঘরের সবাই না জানলেও কেউ কেউ জানে। কিন্তু কি সেই উদ্দেশ্য? রহস্যটা কোথায়? বাইরে থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না। রজনী আস্তে করে বাথরুমের দরজা ফাঁক করলো। ডানে বামে উকি দিয়ে দেখলো কেউ নেই। সে তার পূর্ববর্তী রুমে গিয়ে মলিন মুখে বসে রইল। রজনী ছাড়া সবার মুখ খুশি খুশি। পুরনো বউকে নতুন বউ হিসেবে পুনরায় পেল মির্জা পরিবার। তাই তাদের উৎফুল্লতা চোখে পড়ার মতো। দিনের আলো মিলিয়ে গেল। সূর্য অস্তমিত হলো মেঘের আড়ালে। সাজের আকাশে রক্তিম আভা ধূসর বর্ণ ধারণ করলো। সন্ধ্যার সময় নাস্তা করলো। রজনীকেও নানান রকমের নাস্তা দেওয়া হলো। সে কিছুই খেলো না, ক্ষুধা থাকা সত্ত্বেও। একদিকে শিহাবের বিরহ, আরেকদিকে নতুন জীবনের সূচনা, যেটা কিনা সে চায়নি। সব মিলিয়ে প্রগাঢ় দুঃখে, বেদনায়, অভিমানে, অনুযোগে, ক্ষোভে মুষ্টে পড়েছে সে। রাত হয়ে গেল। সবাই নৈশভোজ সেরে নিল। রজনী খেলো না। তার ভিতরে কেমন যেন লাগছে। যেই ঘরে সূর্য নেই, অথচ সে একই ঘরে সে আরেকজনের বউ হয়ে চলবে। ভাবতেই রজনীর বুক ভেঙে কান্না আসছে। রাতে নীলা ও আরেকজন নারী রজনীকে তুর্যের রুমে নিয়ে যেতে এলো। রজনী নাছোড়বান্দা, সে কিছুতেই যাবে না। তার রুমেই ঘুমাবে। পরিবারের সবার কানে চলে গেল। নীলা গিয়ে বড়দের জানালো
বিষয়টা। পিছন দিয়ে জুলেখা ও সুলেমান মির্জা এলো রজনীর রুমে। জুলেখা মোলায়েম স্বরে বলল, বউ, এমন গোস্সা কইরো না। তোমার গলায় কি আমরা ফাঁস দিছি? অল্প বয়স তোমার, যেখানেই হোক তোমার পরের ঘরে যাইতেই হইতো। তার চেয়ে তোমার আগের জায়গায় তুমি আইলা, এইটা তো বহুত ভালো। অন্য ঘরে বিয়া হইলে হয়তো অশান্তি হইতো বেশি। বাসর ঘরে চইলা যাও। শরমের কি? সূর্য তো তোমার ছোট নয়, বয়সও বড়ই। সারাদিন কিচ্ছু মুখে দাও নাই, মাথা ঘুরে পইরা যাবা তো। জুলেখা থামলো। রজনী ঘুমটা মাথা নিচু করে চেয়ারে গা এলিয়ে বসে রইল। হু হা কিছুই বলল না। সুলেমান বলল, বিয়ের প্রথম রাত স্বামীর সাথে কাটাতে হয় বউ, পাগলামি করো না, কথা আমলে নিও। সূর্য কিন্তু সূর্যের বিপরীত স্বভাবের। তারা স্বামী স্ত্রী। চলে গেল। নীলা এবার এলো রজনীর রুমে। ব্যর্থ হলো। এদিকে রাত বেড়ে যাচ্ছে, সবাই সবার রুমে ঘুমিয়ে গিয়েছে। নীলা তুর্যের রুমের সামনে গেল, ভিতরে গেল না। অনুমতি ছাড়া তুর্যের রুমে সবার প্রবেশ নিষেধ। তাই নীলা বাইরে দাঁড়িয়ে বলল, ভাইরে ভাই, কি চিজ বিয়া করলা? নড়েও না, চড়েও না, পাথর একখান। সারাদিন খাওয়াইনি, বলে তার রুমেই ঘুমাবে। ভাবি, আমি তাকে নিয়ে আসছি, তুমি ওর জন্য এখানে খাবার পাঠিয়ে দাও। আচ্ছা, দিতাছি। নীলা চলে গেল। সূর্য ভারী ভারী পা ফেলে রজনীর রুমের সামনে গেল। চাপানো দরজার কপাট মেলে ধরল দুই পাশে। রজনী সূর্যের পা দেখতে পেল। একটু মাথা তুলে ক্ষীণ গলায় বলল, আপনি? হ্যাঁ আমি। অন্যের রুমে আসিনি, ভাইয়ের রুমে এসেছি, বোর কাছে এসেছি, রুক্ষ গলায় বলল সূর্য। বউ শব্দটা শুনে রজনীর সর্বাঙ্গ কেঁপে উঠল। সে তো শিহাবের বউ হতে চেয়েছে। রজনী দুর্বল গলায় বলল, আমার খুব খারাপ লাগছে, আজ এখানে ঘুমাই। বিয়ের প্রথম রাত বাসর রাত, সুখের রাত, উপভোগের রাত, আবেশে বিভোর হওয়ার রাত। অকারণ আমি এত সব থেকে কেন বঞ্চিত হব? গম্ভীর গলায় জিজ্ঞেস করল সূর্য, আমার কি অপরাধ? আমি কেন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনার উপভোগের জন্য সাপোর্ট দিব? কারণটা রুমে গিয়ে বোঝাচ্ছি, বলে সূর্য এক সেকেন্ড আর দেরি করল না। রজনীকে পাজা কোলা করে নিজের কোলে তুলে নিল। চলে গেল নিজের রুমে। সজ্জিত বাসর ঘরের মাঝখানে বসিয়ে দিল রজনীকে। ঘোমটার ভিতরে রজনী কেঁদে ফেলল ঝরঝর করে। সূর্য দেখল ট্রে ভর্তি খাবার রেখে গিয়েছে নীলা। সে ভিতর হতে দরজা বন্ধ করে দিল, সবগুলো লাইট জ্বালিয়ে দিল। দুষ্টু গলায় রজনীকে শুনিয়ে বলল, তুমি তুলোর মতো হালকা, ফুলের মতো কোমল। সূর্য কি রুমের ভিতরে সারাক্ষণ তোমাকে কোলে নিয়ে হাঁটতো? রজনী নিশ্চুপ, বিতৃষ্ণায় তার সারা অন্তর ছেয়ে যাচ্ছে। সূর্য গায়ের পাঞ্জাবি পায়জামা চেঞ্জ করলো, পরনের তাওয়েল পেঁচিয়ে হাত ধুয়ে নিল বেসিন হতে। ট্রে নিয়ে আসলো রজনীর সামনে। ভাত আগেই মেখে নিল। ভাতের লোকমা রজনীর ঠোঁটের কাছে নিল। রজনী হা না করে মুখ ঘুরিয়ে নিল। সূর্য বিরক্তিকর স্বরে বলল, খাও বলছি রজনী, তোমার শরীরের এনার্জি আমার আনন্দের জন্য প্রয়োজন, ঢং করবা না। তুমি কচি খুকি নও। বাসর ঘরে স্বামী তার স্ত্রীকে কিভাবে উপভোগ করে তা তুমি বেশ জানো। রজনী খেয়ে নিল সূর্যের হাতে ভাত। সূর্য বেড সাইড টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দিল রজনীর হাতে। রজনী পুরো গ্লাস পানি খেয়ে নিল। সূর্য দুর্বোধ্য হাসল। রজনী আগের স্থানে বসে আছে স্থানুবৎ হয়ে। ঘোমটার নিচ দিয়ে দেখল খুব নান্দনিক করে বাসরঘর সাজানো হয়েছে। সূর্য ক্যাসেট প্লেয়ারে একটি ভারতীয় বাংলা গান ছেড়ে দিল। এই রাত তোমার আমার, শুধুই দুজনার। সূর্য লাইট বন্ধ করলো না, ফুল শোভিত শয্যায় উঠে এলো। তার গায়ে থেকে পারফিউমের তীব্র ঘ্রাণ ছড়াচ্ছে। সূর্য আঙুলের পিঠ দিয়ে রজনীর কোমল গালে ও ঠোঁট জোড়ায় স্পর্শ করলো। বহুদিন পরে আকস্মিক পুরুষালী হাতের স্পর্শ পেতেই রজনীর সারা অঙ্গ তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। আবেশে সে নুয়ে পড়ল লতার ন্যায়, কাত হয়ে ঢলে পড়ে গেল বিছানার উপরে। সূর্য রজনীকে ধরে বালিশে শুয়ে দিল। রজনীর ঠোঁট জোড়া দখল করে নিতে চাইল নিজের ঠোঁটের ভিতরে, পারল না। রজনী আকুতি ভরা চোখে অস্পষ্ট গলায় অনুনয় করে বাধা দিল, বলল, প্লিজ সূর্য, এমন করবেন না, কাল হোক বাসর। সূর্য ঠোঁট সরিয়ে নিল, উঠে গেল।
একটা বক্স নিয়ে আবার রজনীর গা ঘেঁষে বসলো। বক্স খুলে একটি পাথরের নেকলেস রজনীর হাতে দিয়ে বলল, এটা বাসরাত উপলক্ষে আমার তরফ হতে তোমার জন্য বিশেষ উপহার। পছন্দ হয়েছে? হুম, ভীষণ ভীষণ সুন্দর। কোথায় যেন দেখেছি সেম এমন একটা গলার সেট, মনে পড়ছে না ঠিক। আধবোজা চোখে ঢুলু ঢুলু কণ্ঠে বলল রজনী, তুমি ক্লান্ত, ঘুম পাচ্ছে তোমার, ঘুমিয়ে পড়ো। আমি এটা তোমার গলায় পরিয়ে দিব, বলল তুর্য। রজনীর চোখ ভর্তি ঘুম, কেউ যেন তাকে ঘুমের রাজ্যে নিয়ে গেল। রজনী নিদ্রায় তলিয়ে গেল বেহুশের মতো হয়ে। তুর্য যখন নিশ্চিত হলো রজনী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে নিঃশব্দে, অতি সযতনে একে একে রজনীর শরীর থেকে সবকিছু খুলে ফেলল, গহনা এবং বস্ত্র। রজনীর গলায় তার কেনা পাথরের নেকলেসটা পরিয়ে দিল। খাট থেকে নিচে নেমে এলো, সবগুলো লাইট জ্বালিয়ে দিল। লাইটের প্রজ্বলিত আলোয় মোহনীয় চোখে রজনীর উদাম শরীরের দিকে চেয়ে রইল বহুক্ষণ নেয়। মনে মনে আওড়ালো, বহুদিনের লালায়িত ইচ্ছা ও স্বপ্ন আজ পূরণ হবে আমার। বাসন নয়, আজ অন্য কিছু হবে প্রিয়। তুর্য রজনীর খুব কাছে চলে গেল। ঘুমন্ত রজনীর সম্পূর্ণ নগ্ন দেহখানা নিজের কোলে তুলে নিল। তার সুবিধা মতো রজনীকে শুইয়ে দিল। রজনীর হাত পা নিজের মতো করে ঠিক করে দিল। দরজার পিছন হতে রং তুলি বের করে নিল। দেয়ালে সেটে থাকা ক্যানভাসে রজনীর নগ্ন পোর্ট্রেট আঁকলো খুব যত্ন করে, সুচারুময় ভাবে। তারপর দেয়াল হয়ে সরিয়ে নিল পোর্ট্রেটখানা, লুকিয়ে রাখলো যেন রজনী না দেখে ফেলে। রাত্রির শেষ প্রহর এসে গেল। রজনী তখনও ঘুমে বিভোর। তাকে ভাতের সাথে ও পানির সাথে তুর্য ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়েছে। ভোরের আগে চোখ খুলবে না রজনী। তুর্য রঙের কাজ শেষ করে ভালো করে হাত ধুয়ে নিল। তারপর সন্তর্পণে উঠে গেল রজনীর দেহের কাছে। নিজের স্বাদ মিটিয়ে রজনীর বুকের দুই পাশে উল্কি আঁকলো। ব্যক্তিগত পাঠেও একই কাজ করলো। উদাম পেটে তুর্য নাম লিখল, রজনীকে উপর করে দিল। নিতম্বের দুই পাশে উল্কি আঁকলো। ক্যামেরা বের করে বিভিন্ন পোজে রজনীকে কাচ্চিত করে বেশ কিছু ছবি তুলে নিল তুর্য। অবশেষে তুর্য রজনীর শরীর একটি চাদর দিয়ে ঢেকে দিল। রহস্য হেসে পাশের বালিশে ঘুমিয়ে গেল সে। সকালে রজনীর ঘুম ভাঙল। চাদরের নিচে নিজেকে সম্পূর্ণ নগ্ন আবিষ্কার করলো। লজ্জায় বিরক্তিতে তার দম বন্ধ হয়ে আসছে। বুকের মধ্যে চাদরটাকে পেঁচিয়ে ধরে উঠে গেল। অন্য একটি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরিয়ে নিল। বিস্ফোরিত চোখে নিজের শোরডোল বুকের দিকে চাইল। স্তম্ভিত হয়ে গেল রজনী। দেখল তার সারা শরীরে বহু উল্কি আঁকা রয়েছে। তুর্যের উপরে ঘৃণায় রজনীর অন্তরটা রিরি করে উঠল। যেহেতু চেনা পরিবেশ, চেনা মানুষজন, তাই রজনী রুম হতে বেরিয়ে গেল। রান্নাঘরে গিয়ে নাস্তা করল। রজনীর দিকে আর চোখে চাইল বড় যা নীলা। সে ফিসফিসিয়ে বলল, কি রে, চুল ভেজা নাই কেন? বাসর হয়নি তোদের? আমি মানা করেছি ভাবি, ভীষণ সংকোচ হচ্ছে। আজ রাতে দিস তাহলে, কতদিন ধরে আশায় ছিল তুর্য। তুই একদিন তার হবি। রজনী নিরুত্তর। শাশুড়ির রুমে গেল। নানা রকম স্মৃতিচারণ করলো স্বামী সূর্যকে নিয়ে। নতুন বউ বলে বাড়তি কোনো উপভোগের লেশ রজনীর মাঝে নেই, বরং পুঞ্জীভূত। বেদনার মতো রাশি রাশি ক্ষোভ, হতাশা তাকে আঁকড়ে ধরেছে। তাই সে অন্য সব দিনের মতো পার করেছে দ্বিতীয় বিয়ের দ্বিতীয় দিন। সারাদিন সে তুর্যের রুমে পা রাখেনি। সূর্য তার বেডরুমে ছিল সে। তুর্য বুঝতে পেরেছিল বিষয়টা, তাই দিনে রজনীকে ঘাটালো না। নিজের মতো করে দিন পার করলো। তবে তার ভিতরে রাজ্য জয় করার মতো আনন্দ। রাতে রজনী নিজের রুমে শুয়ে গেল। তুর্য রুমের ভিতরে গিয়ে রজনীর মুখোমুখি দাঁড়ালো। আদেশ করে বলল, আমার কোলে উঠতে বেশি শখ। আমি আমার রুমে ঘুমাবো, আপনি চলে যান। তুর্য মুখে কোনো শব্দ উচ্চারণ করলো না। রজনীকে কোলে তুলে নিজের রুমে নিয়ে নিল। বিছানায় বসিয়ে দিল। বলল, দিনে ওই রুমে থাকো, আমার আপত্তি নেই, কারণ এখানে আমি সৃষ্টিতে মগ্ন থাকি। কিন্তু রাতে আমার কাছে আসবে।
বউ জামাইয়ের সাথে ঘুমাবে, এটাই স্বাভাবিক। রোজ রোজ কোলে তুলে আনতে পারবো না, হাত ব্যথা হয়ে যাবে আমার। হেভি ওয়েট তোমার। রাতে কি করেছেন আমার সাথে? ছি! তেজি স্বরে দাঁতে দাঁত পিষে বলল রজনী। কি করেছি তা তো দেখতেই পেলে। স্বামী স্ত্রীর শরীরের প্রতিটি ভাঁজ, প্রতিটি লোমকূপ দেখতে পারবে, এতে ছি কেন? এখন হবে বাসর খেলা। কেন করেছেন? আর কি করেছেন? আর টাইটানিক নায়িকার পোজে তোমার একটি নগ্ন নারী মূর্তি এঁকেছি। বহুদিনের শখ ছিল এটা। বউ না করলে তো এই স্বাদ পূরণ করতে পারছি না। বলতে পারো চিত্রশিল্পীদের এটা একটা প্রচন্ড মানসিক আকাঙ্ক্ষা বা ব্যাধি। তুর্যর অকপট স্বীকারোক্তি। তারপর ঘুমিয়ে গেলাম। তার মানে আমাকে বিয়ে করেছে নিজের স্বার্থে? স্বার্থ ছাড়াই পৃথিবীতে কেউ এক পাও এগোয় না ডার্লিং। হৃদয়হীন জীবন বিষাদময়। আমি কারো নাচের পুতুল হয়ে থাকতে চাই না। মুক্তি দিন। মুক্তি দিলে চলে যাব আপনাদের ভুবন ছেড়ে। কার কাছে? শিহাবের কাছে। তুর্য ভয়ঙ্কর চোখে চেয়ে। কে সে? কেউ না। তাকে পছন্দ করো তুমি? অনেক। তুর্য ক্ষেপে ওঠে বনের পশুর ন্যায়। রজনী শত বাধা সত্ত্বেও তুর্য সারা রাত ধরে রজনীর সাথে বাসর করল। হাত, ঠোঁট, জিহবার উষ্ণ আলিঙ্গনে রজনীকে শিহরিত করল। রজনীর প্রতিটি চিৎকারে তুর্য আরো বন্য হয়ে উঠল। সকালে শরীরের ব্যথায় রজনী বিছানা ছাড়তে পারেনি। তার আগে তুর্য উঠে গেল। বিকেলে রজনী শাশুড়ির কাছে বাবার বাড়িতে যাওয়ার বায়না ধরল। তিনি বললেন, তুর্য দিলে আমাদের কোনো মানা নেই, তারে ক গিয়া। রজনী তুর্যের কাছে গিয়ে বলল। তুর্য মানা করল। বলল, রাতে উপোস থাকতে পারবো না। সুস্বাদু ভোজ পেয়ে লোভ ও চাহিদা বেড়ে গেছে। তাহলে কবে যাব আমাদের বাড়ি? আমি যেদিন বলবো সেদিন। আপনি কবে বলতে পারবেন? যবে মোর ইচ্ছা হবে তবে। আপনি মানুষ হিসেবে বাঁচে। তুর্য রজনীর চিবুক খিচিয়ে ধরে, ঠোঁট জোড়া দখল করে নেয়, ছেড়ে দেয় অনেক পরে। বলল, বাজে মানুষের নমুনা দিলাম, যাও। রজনী মেঘ মুখে সরে গেল তুর্যের সামনে হতে। তার মনে হলো তার প্রতি তুর্যের তেমন কোনো মায়া ও শ্রদ্ধা নেই। আছে শুধু জৈবিক চাহিদা মেটানোর তাড়না। রজনী নিজের রুমে চলে এলো। দরজা বন্ধ করে দিল ভিতর হতে। তার কেবলই সূর্যের কথা মনে হতে লাগলো। কত ভালো, শান্ত, সুবোধ ছেলে ছিল সূর্য। তাকে কত ভালোবাসতো, কত সম্মান করত, গুরুত্ব দিত। আর তুর্যের আচরণ জানি কেমন তার জন্য। ঠিক তামস যুগের আলো আধারির মতো, আবছায়া, ধোঁয়াশা, কুয়াশার মতো। রজনীর অন্তরটা হু হু করে উঠে। বিগলিত মনে চাবি দিয়ে স্টিলের আলমারিটা খুলে নেয়। এই আলমারিটা ব্যক্তিগতভাবে তার ও সূর্যের। বিয়ের পর বাবার বাড়ি থেকে উপহার পেয়েছে এটা। রজনী সূর্যের ব্যবহার্য জিনিসগুলোর উপর হাত বোলাতে থাকে। ধুলো জমে গিয়েছে কয়েক মাসে তার হাত পড়েনি বলে। রজনী পুরনো একটা কাপড় ভিজিয়ে আনে, আলমারির ভিতরে মুছে নেয়। একদম নিচে ড্রয়ার খুলে নিল সে, ভিতরের খুপড়ি মতো চেম্বারগুলো মোছার জন্য। তখনই রজনীর হাতে উঠে আসে মিনি সাইজের পাতলা একটি ডায়েরি। রজনীর চোখে উৎসুকতা। সে পাতা উল্টে ডায়েরির ভিতরে গেল, দেখল সূর্যের হাতের লেখা। ভিতরের একটি পাতার মাঝামাঝি লাইনে রজনীর দৃষ্টি গেঁথে গেল সূচের ন্যায়। ভালো করে বার দুয়েক পড়ল লাইন দুটো। পড়ার পর রজনীর কপাল ও শির দ্বারা বেয়ে একটি শীতল স্রোত বয়ে গেল সর্পিল গতিতে। সে গঙ্গানির মতো করে মা গো বলে মৃদু আর্তনাদ করে উঠল। নিজের অজান্তে রজনীর মুখ দিয়ে অস্ফুট স্বরে উচ্চারিত হলো, সূর্যকে মেরে ফেলা হয়েছে। সূর্যের অপমৃত্যু, মানে স্বাভাবিক মৃত্যু হয়নি তার। মিথ্যা বলা হয়েছে আমাকেও, সবাইকে। কিন্তু কে এই খুনি? কেনই বা সূর্য তার ওষানলের বলি হলো? রজনী ডায়েরির শুরুতে চলে গেল, পড়তে লাগলো। দুলায় না পড়তেই কারো পদধ্বনি টের পেল। সে চটজলদি করে ডায়েরিটা রেখে দিল। বড়জা নীলার আগমন ঘটল তার রুমে। কি রে, কি করস? তুই নাকি বাবার বাড়ি যেতে চাস, আম্মা বলল। যেতে তো চাই ভাবি, কিন্তু তুর্য মানা করলো। আলমারি বন্ধ করতে করতে জবাব দিল রজনী। নতুন বউ, নতুন জীবন, তাই মায়াটা বেশি।
রজনী নীরব থাকে, সত্যিটা বলে নিজেকে ছোট করতে চায় না। রজনীর মন উসখুস করছে খাস কামরার বিষয়ে কিছু জিজ্ঞেস করার জন্য, কিন্তু পারল না। যদি ভাবি মাইন্ড করে, যদি তুর্যকে বলে দেয়। কিছুক্ষণ কথা বলে নীলা ভাবি চলে গেল। তারপর তুর্য এলো সূর্যের রুমে, সোজা হয়ে শুয়ে পড়ল। রজনী বাঁকা চোখে তাকালো তুর্যের দিকে। তুর্য বলল, ওভাবে চেয়েও না মধু, খুন হয়ে যাব। এটা আমার ভাইয়ের রুম, এখন বউয়ের রুম, সুতরাং এনি টাইম আসতে পারি আমি। ও হ্যাঁ, তুমি না যেতে চেয়েছো বাবার বাড়ি, কাল আমি সহ যাব। আম্মা বলে এটা নাকি নিয়ম, বিয়ের পর বউ নিয়ে শ্বশুর বাড়ি যেতে হয়। রজনী নিজের জন্য খুশি হলো, কিন্তু মনে মনে অসন্তুষ্ট হলো তুর্য যাবে বলে। তুর্য যেত না, যাচ্ছে শিহাবের সাথে রজনীর সম্পর্কের পরিধিটা আঁচ করা যায় যদি। পরের দিন তুর্য রজনীকে নিয়ে শ্বশুর বাড়ি গেল। রজনী ডায়েরিটা তুর্যের অগোচরে লুকিয়ে নিয়ে গেল নিজের কাঁধের ভ্যানিটি ব্যাগে করে। তুর্য রজনীদের বাড়িতে 2 দিন অবস্থান করলো, কিন্তু রজনীর কোনো দুর্বল দিক ধরতে পারল না। অবশেষে তুর্য চলে গেল। রজনীকে তার বাবা মা তুর্যের কাছে বলে কয়ে কয়েকদিনের জন্য রেখে দিল। এটা রজনী তাদের আগেই শিখিয়ে দিয়েছে। তুর্য মুরব্বীদের কথা ফেলতে পারল না। তুর্য চলে গেলে রজনী প্রাণে বাঁচার মতো দম ছাড়ল। তারপর নিজের রুমে গিয়ে চুপি চুপি সেই ডায়েরিটা পড়তে লাগলো। প্রিয়তমা, আমি একদম ভালো নেই। আমার প্রাণ আজ হুমকি স্বরূপ, কারণ তুমি। একদিন তোমাকে আমি বলছি, আমাদের ঘর ছেড়ে যেও না, সারা জীবন মির্জা পরিবারের মেজ বউ হয়ে থেকো। কিন্তু আজ আমার কথা আমি তুলে নিচ্ছি। তুমি এসো না আমাদের বাড়ি। 3 ভাইয়ের মধ্যে আমি সহজ সরল, আর চতুর হলো তুর্য। যশ খ্যাতির নেশায় সে উন্মাদ, তার আকাশচুম্বী খ্যাতির নেশায় তোমাকেও বলি করতে চায়। আমার সরলতার সুযোগ নিয়ে একদিন বলেই ফেললো, সে এক রাতের জন্য তোমাকে চায়, তোমাকে ভোগ করবে না। নারী ভোগের প্রতি তার কোনো অভিলাষ নেই, তার সৃষ্টি তার পৃথিবী। সে শুধু তোমার নগ্ন ছবি আঁকতে চায়। আমি তার গায়ে হাত তুললাম, এ নিয়ে আমাদের ঘরে তুলকালাম কাণ্ড ঘটে গেল। তখন সে বলল, আমাকে মেরে হলেও তার এই ইচ্ছা পূরণ করবে। আমি তোমাকে এক আসমান সমান ভালোবাসি, নিজের যত্ন নিও। আমার মৃত্যুর পর অন্য কারো হয়ে যাও, ইতি তোমার সূর্য। পড়া শেষে রজনী শিউরে উঠল, শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ চেপে ধরল, যেন তার আর্তনাদ বা হাউমাউ করে কান্নার আওয়াজ রুমের 4 দেয়াল ভেদ করে বের হতে না পারে। রজনী গুমড়ে গুমড়ে কাঁদল অনেকক্ষণ। তারপর মনে মনে প্রতিজ্ঞা করল, যে তার রঙিন শাড়ি ছিনিয়ে নিয়ে তাকে সাদা শাড়ি উপহার দিল, তাকে সেই পৃথিবীতে বাঁচতে দিবে না। কিন্তু তাকে মেরে ফেলার পর নিজের জীবনটা হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই তাকে কতল করার আগে খাস কামরার রহস্য উদ্ঘাটন করতে হবে। ডায়েরিটা রজনী তার রুমে নিরাপদ স্থানে রেখে দিল। এটা মির্জা বাড়িতে নিয়ে আর কাজ নেই। পরের দিন রজনী তার ছোট ভাই অলোককে চুপি চুপি বলল, আচ্ছা ভাই, তো দুলা ভাইদের খাস কামরার রুমের তালার চাবি বানিয়ে নিতে পারবি? তালা কিন্তু এখন 2টো থাকে দরজায়। চাবি বানাতে পূর্বের চাবি লাগে। তুই তো আঁকতে পারিস টুকটাক, তালা দেখে হুবহু কাগজে এঁকে নিবি, এটা পারবি না? পারবো, কিন্তু তালার সামনে দাঁড়িয়ে আঁকতে হবে। সেই সুযোগ হবে? হবে, আমি ব্যবস্থা করব। যেতে তোর একটা পেন্সিল ও নতুন সাদা কাগজ নিয়ে যেতে হবে। সেখানে কোথায় এসব খুঁজবো? পরে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, কিন্তু কবে আর কেন? আমি যেদিন যাব সেদিন তো তুই আমাকে নিয়ে যাবি। আমি খারাপ লাগে বলে তোকে রেখে দিব। আর কেন, সেটা এমনিতেই। মনের মাঝে কৌতূহল কাজ করছে। ওই যে, বাধা যেখানে মন ছোটে সেখানে। রজনী ইচ্ছে করে ভাইকে শোনায়নি কিছু। অলোকের এখন দুরন্ত বয়স। দ্বিতীয় কান করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তাকে নিয়ে। শিহাব স্যার তোকে পড়ায় না এখন? সামনে ফাইনাল, না পড়ালে হবে? কবে আসবে? কাল। তার পরের দিন শিহাব আসে। রজনীর সাথে দেখা হয়, কথা হয় অল্প। শিহাব নিজের লাগামহীন অনুভূতিকে এখন নিয়ন্ত্রণ করতে পারে বেশ, কিন্তু রজনী পারেনি। তুর্যের অদ্ভুত
নির্দয় আচরণের জন্য শিহাবের প্রতি তার অনুভূতি কয়েক ধাপ বেড়ে গেল। সূর্যকে বিয়ে করা কঠিন ভুল মনে হলো তার কাছে। তার 7 দিন পরে অলোককে নিয়ে রজনী শ্বশুরবাড়ি চলে যায়। সবাই বরাবরের মতোই তার সাথে ভালো চলল। রাতে রজনী তুর্যের কাছে গিয়ে বলে, আমি কোথায় ঘুমাবো রাতে? অলোক আমার রুমে ঘুমাবে। তুর্য ঈষৎ হেসে বলল, ম্যারিড মেয়েরা রাতে কোথায় ঘুমায়? আপনি তো এই রুমে রাত দিন রঙের খেলায় মশগুল থাকেন, তাই বলছি। না, এই রুমে সবসময় রং তুলির কাজ চলে না। এটা তোমার স্বামী তুর্যের বেডরুম। তুমি এই রুমে, এই বেডে আমার সাথে ঘুমাবে রোজ নিশীতে। দ্বিতীয়বার যেন আর বলা না লাগে। শীতল গলায় বলল তুর্য। আচ্ছা ঠিক আছে, বলে রজনী নিজের রুমে চলে গেল। অলোককে বলল, শোন, আমি রাতে তাকে ব্যস্ত রাখবো আমার দিকে। শাশুড়ির বাতের ব্যথা, শ্বশুর বাড়িতে নেই, ভাবি মরার মতো ঘুমিয়ে থাকে। পিছনের বারান্দায় লাইট সারা রাত জ্বলে, সে আলোতে তালার ছবি ভালো করে এঁকে নিবি। কোনো সমস্যা নেই গুরু, বড়দের মতো করে বলল অলোক। রাতে রজনী তুর্যের রুমে যায়। তুর্য যেন কোনোভাবেই রুমের বাইরে না বের হয় সেদিকে সজাগ থাকে। প্রসঙ্গত তুর্যকে রজনী প্রশ্ন করে, আমাকে বিয়ে করার কারণ? তুর্য রজনীর নরম উদাম পেটে মাথা ঝুঁকিয়ে চুমু খায়। রজনীকে টেনে নিজের বাহুবন্দি করে। রজনীও ছল করে আলগোছে নিজেকে সঁপে দেয়। বারণ করে না তুর্যের রোমান্সে, বরং ছলাকলায় তাকে নেশালো করে তুলছে। তুর্য বলল, সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্য অপ্রিয় হলেও সুন্দর। প্রথমত, তোমার শরীরের প্রতিটি ভাঁজ অঙ্কিত করা রং তুলির আচরে। তোমার শারীরিক গড়ন মোনালিসাকেও হার মানাবে। টাইটানিকের নায়িকার পোজে তোমাকে দেখার আমার বহুদিনের শখ। এজন্যই বাসরাতে পাথরের হাঁটা উপহার দিলেন? চমকিত গলায় বলল রজনী। ইয়েস, দ্বিতীয় কারণ তোমাকে ভালো লাগে ব্যক্তি হিসেবে, প্রেমিকা হিসেবে, বউ হিসেবে। প্রথম কারণটাই ছিল আপনার কাছে মুখ্য, কারণ বিয়ে না করলে তো অমন ছবি আঁকার সুযোগ পাচ্ছেন না। কিন্তু এখন কথা হলো, এত কষ্ট, এত অপেক্ষা যে ছবির জন্য, তা দিয়ে করবেনটা কি? চেয়ে চেয়ে দেখব। লাইভ দেখার ছবিতে দেখার উপভোগে পার্থক্য রয়েছে। তারপর তুর্যের নিবিড় চাওয়ায় রজনী মানা করে না। রজনী গুঙ্গানি দিতে দিতে গোপনে বলে, যা পারিস খেলে নে, তোর মৃত্যু আমার হাতে। তুর্য হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি বলল, মার খুব ইচ্ছে তুমি গর্ভবতী হও। উনি নাতি বা নাতনির মুখ দেখতে চায়, তাই ডোজ করা হচ্ছে। একটু সহ্য করো সুখের কষ্টটা। রজনী চুপ থাকে, দাঁতে দাঁত কিরমিরিয়ে নেয়। সকালে গোসল সেরে রজনী তার রুমে আসে। অলোক বোনকে কাগজে আঁকা তালার ছবিটি দেখালো, বলল, মিশন সফল। দুটো তালাই এঁকেছি, একটা পিঁপড়াও আসেনি। আর মানুষ তো গভীর রাতে অর্ধমৃত হয়ে থাকে। শুনে রজনী বলল, এই না হলে আমার কাজের ভাই। শোন, সফল বালক অলোক, এখন কাজ হলো তুই এটা নিয়ে যাবি কাল যেতে, কাগজটা দেখিয়ে চাবি দুটো বানিয়ে নিবি। তাই হবে। সেদিন বিকেলে রজনী নিঃশব্দ পায়ে তুর্যের রুমে গেল। তুর্য এখন সর্বদাই রজনীর নজরে থাকে। রজনীর গোপন সূক্ষ্ম চাহনি অহর্নিশ নিবদ্ধ থাকে তুর্যের উপরে। বাইরে থেকে দরজার ফাঁক দিয়ে দেখল তুর্যের হাতে একটি ম্যাগাজিন। সে তার উপরে ঠোঁট বুলাচ্ছে বেহুশের মতো। রজনী আস্তে করে রুমে প্রবেশ করলো, যেন ম্যাগাজিন লুকাতে পারে তুর্য। তুর্য রজনীকে দেখে তড়িঘড়ি করে টেবিলের ড্রয়ারে ম্যাগাজিনটা রেখে দিল। রজনী কোনো হেলদোল দেখালো না, বোঝালেও সে ভ্রুক্ষেপ করেনি সেদিকে। তুর্য তাই করলো। রজনী দেয়ালের অন্য ছবিগুলো দেখতে লাগলো। তুর্য তখন বাথরুমে গেল। সেই সুযোগে রজনী ম্যাগাজিনটা বের করে নিল। ম্যাগাজিনের প্রচ্ছদ দেখে সে বাকরুদ্ধ। বিস্ফোরিত চোখে চেয়ে দেখল, একটা বিদেশি ম্যাগাজিন। পুরো প্রচ্ছদ জুড়ে তার নিজের পোর্ট্রেট, ঠিক টাইটানিক নায়িকার পোজে। ভিতরের পাতা উল্টে দেখল, আরো লেখার সঙ্গে তার বিভিন্ন পোজের ছবি। উল্কি আঁকা নগ্ন নিতম্ব, নগ্ন স্তন। রজনী কাঁদো কাঁদো হয়ে থরথর করে কাঁপতে লাগলো রীতিমতো। মনে মনে বলল, এতগুলো ছবি, আমার অনুমতি ছাড়া আমার নগ্ন ছবি দিয়ে বিজনেস? এটা তো মারাত্মক অপরাধ। সবই তো দেখি ফুলসজ্জার ছবি। তার মানে তুর্যের ক্যামেরা আছে। রজনী দ্রুত ম্যাগাজিনটা ড্রয়ারে রেখে দিল।
তুর্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রজনী দেয়ালে সাঁটানো তার চিত্রকর্মগুলো দেখছে। সে মনে মনে হাঁফ ছেড়ে বাঁচল। রজনী তুর্যকে কিছুই বুঝতে দিল না, ভান করে স্বাভাবিক আচরণ করলো তুর্যের সাথে। তার রুচি হচ্ছে না তুর্যের সামনে আর এক দণ্ড দাঁড়াতে। কোনো এক মিথ্যে বাহানায় সে চলে এলো নিজের রুমে। 3-4 দিন পরে অলোক পিঠা নিয়ে বোনকে দেখতে এলো। লুকিয়ে রজনীকে দুটো চাবি দিল। বলল, কাজ হয় কিনা তা বুঝতে হলে একবার তালা খুলতে হবে। রজনী বলল, সেদিনের মতো আমি তুর্যকে বিজি রাখবো। তুই চাবি ঘুরিয়ে দেখবি ঠিক আছে কিনা। পারবি না? খুব পারবো। যেই কথা সেই কাজ। রজনী রাতে তুর্যকে নিজের দিকে মত্ত রাখলো। তুর্য গোপন অভিসারে মেতে উঠল রজনীর শরীর নিয়ে। এই সুযোগে অলোক খাস কামরার সামনে গেল। চাবি ঘুরিয়ে দেখলো ঠিক আছে। সকালে রজনীর হাতে চাবি দুটো দিয়ে বলল, একদম ঠিক আছে। দুটো তালাই পটাপট খুলে যায়, চিচিং ফাঁকের মতো। অলোক চলে যায় নিজের গ্রামে। তারপর এক সন্ধ্যায় রজনী ছাদে গেল। দেখলো পূর্বের ন্যায় সুলেমান মির্জা একটি বিড়াল ছানার গলা টিপে মেরে ফেলল। রজনী আজ আর নিজের কৌতূহলকে আটকাতে পারল না। সে শাশুড়িকে জিজ্ঞেস না করে যা নীলা রুমে গেল। অবাক চোখে নিজ স্বরে জানতে চাইল, আচ্ছা ভাবি, বাবার কি কোনো মানসিক সমস্যা আছে? না তো, কি হয়েছে? হঠাৎ এমন মনে হলো কেন তোর? রজনী 3 দিন যা দেখলো সবই বলল। শুনে নীলা ধুম করে হেসে ফেলল এবং বলল, এটা আমাদের সবার কাছে পানি ভাত, সই গিয়েছে। কোনো কারণে ওনার রাগ হলে উনি পাখি, মুরগি, বিলাই, কবুতর এসবের ছাউকে গলা টিপে মেরে রাগ দমন করে, বুঝলি? বুঝলাম, কিন্তু এসব তো বিকৃত মস্তিষ্কের পরিচয় বহন করে। কোনো সুস্থ মানুষ এভাবে নিরপরাধ জীবন্ত প্রাণ হত্যা করতে পারে না। ক্ষুব্ধ গলায় বলল রজনী। এদের ঘরে সবাই বিকৃত মাথার। তোর জামাই দেখোস না, এক আঁকাকিতে ডুবে থাকে। কি সব যে আঁকে, লুকায় লুকায়া। শ্বশুর এমন, শাশুড়ি ঘরের ভিতর 24 ঘন্টা ভারী গহনা পরে থাকে। শাশুড়িরটা মানা যায়, শখ হয়তো, এতে কারো উপরে প্রভাব পড়ছে না, কিন্তু শ্বশুরের এটা বন্ধ করতে হবে। রাগ দমন করার বহু মাধ্যম রয়েছে, এত হীন কাজ কেন করবে? বিরক্তকর গলায় বলল রজনী। তুই পারলে করিস, যা ভাই, আমি এসবে নাই। রজনী নীলাকে আর কিছু বলে না, উঠে চলে যায়। এক দুপুরের দিকে রজনী হড়বড় করে বমি করে দিল। তার শুধু টক খেতে ইচ্ছে করছে। তুর্যকে রজনী বিষয়টা জানালো। সে রজনীকে চেক আপের জন্য গাইনি চিকিৎসকের কাছে নিয়ে গেল। পরীক্ষা শেষে জানা গেল রজনী কনসিভ করেছে। তুর্য আন্দোলিত হলো বেশ। রজনীর অনুভূতি মিশ্র, কারণ সে জানে সে তুর্যকে কায়দা করে মেরে ফেলবে। রাতে তুর্য রজনীর পেটে অগণিত চুমু খেল। রজনীকে সাবধানে চলাফেরা করতে বলল। বাবা হতে যাচ্ছে ভেবে তুর্যর স্বভাবে ধীর ও শান্ত ভাব চলে এলো। রজনীর প্রতি যত্নশীল হলো। বিষয়টা রজনীর নজরে এলো। সেই সুযোগে রজনী তুর্যের সাথে সৎ ব্যবহার করলো। সে একটু আহ্লাদে সুরে বলল, আপনাদের খাস কামরায় কি অনেক গহনা থাকে? আমার একটু দেখতে ইচ্ছে করে। কেবল গহনা নয়, আমাদের বাড়িরও সব সম্পত্তির দলিলও এখানে আছে, ট্রাঙ্কের ভিতরে। সেগুলো তো তালা দেওয়া। আচ্ছা, তোমাকে দেখাবো চুপি চুপি, অন্যরা দেখলে মাইন্ড করবে। বড় ভাবিও কখনো খাস কামরায় যেতে আবদার করেনি। ট্রাঙ্কের চাবি আম্মার কাছে থাকে? হ্যাঁ, আমাদের কর্ত্রী জুলেখা বিবির কাছেই থাকে। আচ্ছা থাক, লাগবে না। আপনি বলেছেন, আমি শুনেছি, এতে আমার দেখা হয়ে গিয়েছে। না, তুমি চেয়েছো যেহেতু দেখবে। রুমের চাবি কি বলে নিবেন আম্মার থেকে? নিব আমি কৌশলে, কৌশলী জবাব দিল তুর্য। তারপরের দিন রাতে তুর্য সত্যি সত্যি সবার অগোচরে খাস কামরার দরজা খুলল। রজনী পিছন দিয়ে ঢুকলো। তুর্য রজনীকে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখালো। কয়েকটি পুরনো ট্রাঙ্ক, সবগুলোতেই তালা দেওয়া। পুরনো একটি সিন্দুক, পুরনো বাক্স, পুরনো মোটা পর্দা জানালা জুড়ে একটি কলের গান, সেমাই কাটার লোহার মেশিন ইত্যাদি। সন্দেহজনক কিছুই রজনীর চোখে পড়ল না। সে বেরিয়ে এলো। তুর্য তাকে বলল, স্বাদ মিটেছে? হ্যাঁ, ধন্যবাদ।
আমার মনের কৌতূহল নিবারণ করিবার জন্য। তুষ্ট চিত্তে বলল রজনী। তুর্য দুর্বুদ্ধ হাসল গোপনে। তারপর রজনীর মাঝে খাস কামড়া নিয়ে আর কোনো সন্দেহ দানা বেঁধে রইল না। তার কয়েকদিন না যেতে সেই সন্দেহ পুনরায় জিয়ে উঠল রজনীর মাঝে। সে এক ভোরে ছাদে উঠল। উদ্দেশ্য, তার শ্বশুরের সেই বিকৃত কোনো কাণ্ড যদি দেখতে সে পায়, তবে সরাসরি গিয়ে সে ধরবে এবং লজ্জা দিয়ে শুধরে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সে শ্বশুরের বদলে হাবিবকে দেখল। পূর্বে এক ভোরে যেমনটি দেখেছিল, উস্কো খুস্কো চুল, উদ্ভ্রান্তের মতো লুঙ্গি পরা অবস্থায় হাবিব বাগানের ভিতর হতে বেরিয়ে আসছে। রজনী সরিয়ে গেল যেন হাবিব তাকে না দেখে। সেদিন বিকালে রজনী হাবিবের মুখোমুখি হয়। জিজ্ঞেস করে, হাবিব ভাই, আমার বিয়ের আগে একদিন আমাকে কিছু বলতে চেয়েছেন খাস কামরার বিষয়ে। আপনি শর্ত দিয়েছেন বলে আমি অপারগতা প্রকাশ করেছি, কিন্তু আজ শুনতে চাই। হাবিব তীক্ষ্ণ চোখে রজনীর আপাদমস্তক দেখে নিল। বলল, আচমকা কেন শুনতে ইচ্ছা হলো আপনার? এমনিতেই আগ্রহ কাজ করছে, নাকি তুর্য ভাইয়ের কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন বলে? সপ্রতিভ গলায় বলল হাবিব। ধরুন কিছুটা তাই। কথাটি বলে হাবিবের আস্থা লাভ করলো রজনী। হাবিব ফিসলে হেসে বলল, সেদিন তো শুনলেন না, এখন বলে আর কি হবে? বিয়ে তো করেই ফেলছেন তাকে। আপনাকে বাঁচাতে চেয়েছি সূর্য ভাইয়ের বউ বলে। আপনার শরীর দেখিয়ে বিদেশ থেকে মোটা ডলার উপার্জন করবে তুর্য। এ ধান্দায় তো বিয়ে করেছে আপনাকে। আপনি কিভাবে জানেন? আমি এত বছর ধরে এ বাড়িতে থাকি, জানাটাই স্বাভাবিক। খাস কামরার কি বলবেন? আসল খেলা তো সেখানেই। কই, আমি তো ঢুকলাম, কোনো খারাপ কিছুই দেখিনি। আপনি তো খাস কামরার শোরুমে গিয়েছেন, ভিতরের রুমে যাননি। যেতে হেল্প করুন তাহলে। হেল্প আর এখন আমি করতে পারবো না। পারলে আপনি আপনাকে হেল্প করবেন। আমি চেয়েছি আপনার বিয়ে না হোক তুর্য ভাইয়ের সাথে, বলে হাবিব চলে যায় অন্যদিকে। রজনী পিছন ডাকতে গিয়েও পারল না। রজনীর ভিতরে খাস কামরার রহস্য উন্মোচন করার জন্য অধীর আগ্রহ। তারপর একদিন সকালে তুর্য তাকে বলল, এক সপ্তাহের জন্য আমি ঢাকায় যাব। একটা চিত্রশালায় যোগ দিতে হবে। তুমি সাবধানে চলাফেরা করো, নিজের যত্ন নিও। রজনী আচ্ছা বলে ঘাড় হেলিয়ে সম্মতি প্রদান করে। তুর্য চলে যায়। তারপরই রজনী মনে মনে খুশি হয়। এই সুযোগে সে খাস কামরায় আবার যাবে লুকিয়ে। হাবিবের কথা আর যাই হোক মিথ্যা হতে পারে না। তার তৃতীয় দিন রাতে সুযোগ মিলে গেল। রজনী রান্নাঘরে গিয়ে ফল কাটার ধারালো চাকুটি কোমরে গুজে নিল শাড়ির নিচে দিয়ে। কিসের মুখোমুখি হতে হয় তা কে জানে। নিজের নিরাপত্তা জরুরি। রাত্রির তৃতীয় প্রহর। বাহিরে ঘন বর্ষা। রজনী নিঃশব্দ খালি পায়ে এগিয়ে খাস কামরার সামনে গেল। চাবি দুটো ঘুরিয়ে তালা খুলে ফেলল। খাস কামরার ভিতরে প্রবেশ করল। লাইট জ্বালিয়ে নিল সুইচ হাতড়ে। মোটা পর্দাটা সরিয়ে নিল। দেখলো যেটাকে সেদিন তুর্যের সামনে তার কাছে কাঠের আলমারি মনে হলো, আসলে সেটা তা নয়, এটা দরজা, কিন্তু বেশ ভারী। রজনী দুহাত দিয়ে ঠেলে দরজা ফাঁক করলো। দেখলো সেখান থেকে মাটির সিঁড়ি নিচের দিকে নেমে গিয়েছে। রজনীর হৃৎপিণ্ড ধুকপুক করছে। ভয়, সাহস, সন্দেহ, উৎসুকতা মিলে এক তিক্তকর মিশ্র অনুভূতির উদয় হলো তার মাঝে। রজনী অতি সন্তর্পণে সিঁড়িগুলো অতিক্রম করে নিচে গেল। নিচের সিঁড়িতে পা রাখতেই দেখতে পেল একটি রুম। অনেকগুলো লাইটের প্রজ্বলিত আলোয় রুম আলোকিত। রুমের পুরো দেয়াল জুড়ে সব নগ্ন নারী মূর্তি। রজনী মাথা ঝুঁকিয়ে একটু ভিতরে তাকালো। তিনজন মেয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে বসে আছে নির্লজ্জের মতো। আর একটি নগ্ন মেয়ে লম্বা কাঠের বেঞ্চে উপর হয়ে আছে পোজদার ভঙ্গিতে। তার মুখ বরাবর বসে বিপরীত দেয়ালের সামনে কাঠের একটি টুলে বসে আছে তুর্য, তার হাত ভর্তি রং ও তুলি। রজনী তার সামনে গিয়ে দাঁড়ালো। তুর্য হুঙ্কার দিল না রজনীকে দেখে, গর্জে উঠল না। আস্তে করে উঠে দাঁড়ালো। বলল, তুমি এখানে কেন এলে? উত্তাল সমুদ্রের মতো রজনী ফুঁসে উঠল। তবুও তর্জন গর্জন করল না রাত বলে। তুর্যের দিকে ক্রূর চাহনি তাক করে অসহিষ্ণু স্বরে বলল, খাস কামরার রহস্য উদ্ঘাটনের জন্য। এত নোংরা বিজনেস আপনার, এত জঘন্য। আপনি বাইরে যাওয়ার নাম করে এখানে এলেন।
এমন জনপ্রিয় চিত্রকর হওয়ার চেয়ে মাঝি বা জেলে হওয়া অনেক ভালো। সামনে ফিটফাট, ভিতরে সদরঘাট। ছি, আমি আপনাকে ছেড়ে দিব। আপনি ভীষণ বাজে মানুষ। মেয়েগুলোর সামনে চূড়ান্ত অপমান বোধ করল তুর্য। আত্মসম্মান, ব্যক্তিত্ব বলে আর কিছু রইল না তার। তার চোয়াল শক্ত হয়ে গেল, কপাল ও ঘাড়ের রগগুলো ফুলে উঠল। নগ্ন মডেলের তিনজন মেয়ে উঠে নিজেদের ড্রেস পরে নিল। আচানক পরিস্থিতিতে তারা হতভম্ব। তিনজন জড়াজড়ি করে বসে রইল দেয়ালের সাথে গা ঘেঁষে। রজনী দুহাত দিয়ে দেয়ালের সব নগ্ন চিত্রকর্মগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে লাগলো এক এক করে। রজনী সিন ক্রিয়েটার নেওয়া যাচ্ছে না। সূর্য তার এক হাত ধরে ফেলল। মেয়েগুলোকে বলল, তোমরা থাকো, নির্দিষ্ট সময়ে যেতে পারবে তোমরা। তারা ঘাড় হেলিয়ে বোবা ভাষায় সম্মতি জানালো। সূর্য রজনীকে নিয়ে উপরে তার রুমে চলে গেল। ভিতর হতে দরজা বন্ধ করে দিল। রজনী রুম হতে বেরিয়ে যেতে জোরাজোরি করলো। মৃদু চিৎকার দিয়ে বলল, আমাকে যেতে দিন। আপনার পরিবারের সবাইকে জানাবো আমি। তাদের সুপুত্র নামের কুপুত্রের আসল রূপ দেখুক তারা। সূর্য এগিয়ে যেতে রজনী চাকুটি বের করে সূর্যকে আঘাত করতে উদ্যত হলো। সূর্য খেপে গিয়ে রজনীর হাত থেকে চাকুটি নিয়ে নিল জোর করে। এতে সূর্যর আঙুলের মাঝে কেটে গেল। আঙুল চুয়ে টপ টপ করে রক্ত ঝরে মেঝেতে পড়তে লাগলো। রজনী বসে আছে না দেখার ভান করে। সূর্য নিজেই বাকি হাত দিয়ে ফার্স্ট এড বক্স নিল। আঙুলে ব্যান্ডেজ পেঁচাতে লাগলো। সেই সুযোগে রজনী বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, পারল না। সূর্য তাকে ঝাপটে ধরে ফেলল। খাটের ওপরের এক কোণে বসালো এবং রশি দিয়ে রজনীর দুহাত খাটের খুঁটির সাথে বেঁধে ফেলল, যেন রজনী চাইলেও আর রুমের বাইরে যেতে না পারে। ঘৃণায় রজনীর অন্তরটা বিষে বিস্ময় হয়ে গেল। সূর্য আঙুল বেঁধে নিল। একটি চেয়ার টেনে রজনীর মুখোমুখি বসলো। বরফ গলায় জিজ্ঞেস করলো, আগে আমার প্রশ্নের আনসার দিবে, পরে তোমার সব প্রশ্নের আনসার আমি দিব। যেহেতু জেনেই গেলে, তাই কোনো কিছু আর হাইড করব না। খাস কামরার চাবি কোথায় পেলে? বলো। রজনী মনে মনে বলল, তাড়ামো করলে হবে না, আপোষে কথা বলতে হবে। সে বলল, এটা জানা জরুরি? আলবৎ জরুরি। যে খাস কামরাতে পা রাখার সাহস আজ অব্দি কেউই দেখালো না, সেই খাস কামরায় তুমি চলে গেলে। কেউ প্রয়োজন মনে করেনি তাই যায়নি। আমি প্রয়োজন মনে করেছি, তাই গিয়েছি। কিসের প্রয়োজন তোমার? একটা বিদেশি ম্যাগাজিনের কভারে আমার উদাম ছবি দেখলাম, তাই সন্দেহ ঘনীভূত হলো। কোনো কুরুচিপূর্ণ কাজে এই ঘরের কেউ জড়িত থাকুক, তা আমি চাই না। এটা আইনত নিষিদ্ধ কাজ। তুমি আমাকে ভালোবাসো না? আপনাকে আমি কতটা ঘৃণা করি, অপছন্দ করি, উপেক্ষা করি, তা অবর্ণনীয়। বিশেষ করে আজকের এই সময় থেকে। কি বলতে চাও তবে? ভার গলায় বলল সূর্য। আমাকে ব্যবসায়িক পণ্য হিসেবে ইউজ করার জন্য বিয়ে করেছেন, তাই না? সূর্য তপ্ত শ্বাস ফেলল। বিক্ষিপ্ত অথচ ঠান্ডা স্বরে বলল, হ্যাঁ তাই, একদম তাই। শুরু থেকে বলি, ঘটনাক্রমে আমেরিকার একটি ম্যাগাজিনের মালিক একটা জাতীয় দৈনিকে আমার শিল্পকর্ম দেখে, তার ভালো লেগে যায়। আমার সাথে যোগাযোগ করে পত্রিকা অফিসের মাধ্যমে। অফার করা হয় যুবতী মেয়েদের সম্পূর্ণ খোলা শরীরের চিত্রকর্ম করতে পারবো কিনা। রঙের আঁচড়ে ফুটিয়ে তুলতে হবে শরীরের কমনীয় অংশের প্রতিটি ভাঁজ। এতে আমি অনেক আয় করতে পারবো। বাইরে আমার নাম ছড়িয়ে পড়বে। এমন লোভনীয় অফার পেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি, রাজি হয়ে গেলাম। আর সত্যি বলতে আমি নিজে এমন ছবি আঁকতে চেয়েছি, কিন্তু এমন মেয়ে কই আমাদের দেশে, যে স্বেচ্ছায় আমার সামনে নগ্ন হতে পারবে, সাবলীলভাবে আমার চাওয়া মতো অঙ্গভঙ্গি করবে। তারপর খাস কামরার গোপন কুঠুরি তৈরি করি। মেয়ে জোগাড় করার দায়িত্ব নেয় হাবিব। সে খুব দরিদ্র সুন্দরী মেয়েদের টার্গেট করে, টাকা দিয়ে তাদের প্রলোভন দেখায়। তাদের পরিবার রাজি হয়। দিনে এসব সম্ভব নয়, তাই হাবিব গভীর রাতে তাদের নিয়ে আসে নিজের রুমে। বাইরে থেকে প্রবেশ করার পথ আছে সেখানে। আমি সারা রাত ধরে ছবিগুলো আঁকি। ভোর হলে হাবিব সেই মেয়েদের এগিয়ে দেয়। এভাবে ডলার আসতে লাগলো। বাইরে আমার নাম ছড়িয়ে পড়ল। বিভিন্ন কোম্পানি আমার সাথে চুক্তিবদ্ধ হলো।
আমিও পুরোপুরি এ কাজে মগ্ন হয়ে গেলাম। পেছনে ফিরে তাকাতে পারিনি। কিন্তু কসম খেয়ে বলছি, কখনো কোনো মেয়ের দেহের প্রতি আমার ইঞ্চি পরিমাণও লোভ জাগেনি। আমার যত ধ্যান, লোভ আর নেশা হলো টাকা, খেতে আর ছবি আঁকা। তোমার বিয়ের পরে একদিন দুপুরে আমাদের বাড়ি আসে এক বিদেশি অতিথি। তুমি দুপুরে গোসল নিয়ে বের হবার সময় সে কিভাবে যেন তোমাকে দেখে যায়, জানতে চায় তোমার কথা। আমি তোমার পরিচয় বলি। সে বলল, তোমার শারীরিক গঠন অত্যন্ত আবেদনময় ও আকর্ষণীয়। তোমার নগ্ন কিছু ছবি এঁকে দিলে তার পুরো একটা ম্যাগাজিনে ব্যবহার করবে, বিনিময়ে ডাবল পারিশ্রমিক দিবে আমাকে। আমি রাজি হয়ে যাই। কিন্তু তুমি ভাইয়ার স্ত্রী, এটা কিভাবে সম্ভব? সংকোচ ভুলে একদিন ভাইয়াকে বলি। ভাইয়া খেপে যায়, আমার গায়ে হাত তোলে। বিশ্বাস না হলে তুমি হাবিবকে জিজ্ঞেস করতে পারো। হাবিব আমার সবকিছু সহযাত্রী, সব জানে। তখনও পাশেই ছিল। হাবিব নিজে আমাকে বলল সে আমার কাছে তোমাকে আনার উপায় করে দিবে, বিনিময়ে তাকে যেন কিছু ডলারের ভাগ দিই। এদিকে বাইরে থেকে কেবল তারা দিচ্ছে, আমি পুরোই ফ্যাসাদে পড়ে গেলাম। তারপর তো নিয়তির ইশারা ভাইয়া মরে গেল। আমার রুদ্ধ পথ সুগম হয়ে গেল। বাবা মাকে চাপ দিয়ে তোমাকে বিয়ে করি, কারণ তারা যেমন ছবি চায় তেমন ছবি তো তুমি আমার বউ না হলে আঁকতেই পারছি না। তবে হ্যাঁ, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া কেন তোমাকে আগেই সাবধান করলো না আমার বিষয়ে? এটার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমি নিচে আমার শিল্পকর্ম করি, বাকি সবই ঠিক আছে। ভাইয়া মারা যাওয়ার অল্প কিছুদিন আগেই তাকে তোমার বিষয়ে বলি আমি, বুঝেছ? তুর্য থামে, গলা তুলে ঢক ঢক করে এক গ্লাস পানি খায়। রজনী ঘৃণায় মুখ বিকৃত করে বলল, তো আপনার কাজ তো সফল, আমি চলে যাব এবার। না রজনী, তুমি আমাকে ছেড়েও দিবে না, কোথাও চলেও যাবে না। চিরদিন আমার স্ত্রী হয়ে এই মির্জা পরিবারে থাকবে। তোমার গর্ভে আমার সন্তান, তার জন্যই তোমার থাকতে হবে। আর তার জন্যই তুমি আমার টর্চার থেকে বেঁচে গেলে, নয়তো আজ তোমার রক্তে আমি গোসল করতাম। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। ওই খোদার নামে শপথ করে বলছি, আর কোনোদিন তোমার অনুমতি ছাড়া তোমার ছবি আঁকবো না। বিশ্বাসের ঘর চুরি করেছেন, আপনার ভালোবাসা আমার জন্য অভিশাপ। মেয়েদের নগ্ন শরীরে পোত্রে টাকা বন্ধ করতে হবে, খাস কামরার গোপন আস্তানা বন্ধ করে দিতে হবে। উপরের খাস কামরা সবার জন্য উন্মুক্ত থাকবে, নয়তো আমি সব গুড়িয়ে দিব। তা না হয় বুঝলাম, আমাকে চাকু মারতে গেলে কেন? আপনাকে আমি মেরে ফেলবো। তুর্য বাঁকা হেসে, কারণ আপনি আমার স্বামীর খুনি, তাই। তুমি পাগল হয়ে গেলে রজনী, কি প্রমাণ আছে? নিজের ভাইকে মেরে ফেলার মতো নিষ্ঠুর আর পশু নই আমি। ভাইয়ার স্বাভাবিক মৃত্যু। রজনী উত্তেজিত হয়ে ওঠে, তুর্যের বুকে পা দিয়ে কষে লাথি মারে। তুর্য চেয়ার নিয়ে কাত হয়ে পড়ে, ব্যথায় বুকে হাত চেপে ধরে, বিস্ফোরক চোখে চেয়ে বলে, আমি প্রমাণ চাই, নয়তো সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিব। আপনার ভাই নিজে লিখে রেখেছিল একটি ডায়েরিতে। কই সে ডায়েরি? আমাদের বাড়িতে। সেই ডায়েরি আনবে তুমি। রজনী ভোরে তাদের বাড়ি যায়, ডায়েরি নিয়ে আসে। এই ভিতরে মেয়ে তিনটিকে হাবিব এগিয়ে দেয় তাদের বাড়ির কাছে। খাস কামরার গোপন কুঠুরির অবস্থা দেখে তুর্যের রুমে যায়। কি হয়েছে জিজ্ঞেস করে। তুর্য রুমের বিষয় বলে হাবিবকে, কিন্তু সূর্যের বিষয়টা গোপন রাখে। হাবিব ঘাবড়ে যায় শুনে। রজনী ফিরে আসে ডায়েরি নিয়ে, তুর্যের সামনে রাখে। তুর্য ভালো করে পড়ে নেয়। সে স্তব্ধ, বাকরুদ্ধ। রজনীকে নিয়ে গোপন কুঠুরিতে চলে যায়, হাবিবকে ডেকে আনে। হাবিব বুঝতে পারেনি, তাই এলো। তুর্য গোপন কুঠুরির দরজা বন্ধ করে দিল। রজনী কুঁজো হয়ে একপাশে বসে রইল। হাবিবকে ডায়েরি দেখিয়ে তুর্য বলল, আমার যে ভাইটা সহজ সরল, যে জীবনে 2 লাইন লিখেনি, সে ডায়েরি কোথায় পেল? এসব কেন লিখলো? আমি তো আমার ভাইকে এমন করে হুমকি দিইনি, বল। আমরা জানি ভাই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, কিন্তু আমরা কেউই তখন সামনে ছিলাম না। তুই চিৎকার দিলি, আমরা ছুটে গেলাম। হাবিব মিনমিনিয়ে আতঙ্কিত গলায় বলল, আমি কিভাবে জানি ভাই? আমাকে যাইতে দেন। তুর্য হাবিবকে মেঝেতে ফেলে দিল। ধারালো চাকু দিয়ে তার হাতে একটা পোঁচ দিল। গল গল করে ফিনকি ছোটা রক্ত ঝরতে লাগলো হাবিবের হাত থেকে। হাবিব আহত ভীত স্বরে বলল, আমি তো সব জানতাম।
তাই সূর্য ভাইয়ের গলায় চাকু ধরে চিঠি আমি লিখাইছি ভাবির কাছে। ডায়েরিটা আমিই কিনে দিছি। কারণটা কি? আমার ভাই কিভাবে মরল? রুদ্রমূর্তি ধারণ করে বলল তুর্য। যখন শুনলাম ভাবির ছবি দিলে তারা ডাবল ডলার দিব, তখন লোভ হলো। চিন্তা করলাম আপনি পাইলে তো আমিও ভাগ পাইতাছি, তো ভাবি বিধবা হলে তো পথ ক্লিয়ার আপনার। তাই সেদিন রাতে ভাই বাইরে গাছের গোড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেছিল। আমি পিছন থেকে গলায় আমার গামছা পেঁচিয়ে ধরি। ভাই মরে যায়। রজনী কাঁপতে লাগলো, বলল, তুই এত পিচাস? বাড়ির পিছনে শুকনো খালে একটা নুপুর পেলাম, বিছানা করার মতো স্থান দেখলাম। কি হয় সেখানে? তুর্য বলল, আমার কাজ শেষে সেই মেয়েদের সে এগিয়ে দেয়। তার আগে সেখানে সে তাকে ইচ্ছে মতো ভোগ করে। আমি জেনেও এতদিন চুপ ছিলাম, কারণ সে আমার সব কাজে হেল্প করত। মেয়েগুলো গরিব বলে মুখ খুলতো না, তবে আমার ভাইয়ের খুনি আর বাঁচতে পারবে না। তুর্য হাবিবের গলায় ধারালো চাকু দিয়ে 3 পোস্ট না দিতেই হাবিব মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। তুর্য উদ্ভ্রান্তের মতো বলল, মেয়েদের উপর্যুপরি রেপ করলো, আমার ভাইকে মেরে ফেললো। আসল ভিলন তো সেই। আর তুমি আমাকে মেরে ফেলতে চাইলে? রজনীর মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। সে মুখ চেপে ধরে জড়ানো পায়ে উপরে চলে যায়। উপর হয়ে সূর্যের জন্য কাঁদতে লাগলো। সূর্য হাবিবের লাশকে কয়েক টুকরো করে ফেলে, এসিড মেরে জ্বালিয়ে দেয়। একটি বস্তায় ভরে বাড়ির পিছনে জংলার ভিতরে নিয়ে যায়। একটি বড় মাটির গর্ত ফেলে দেয়। কিছুদিন আগে এখান থেকে মাটি খোঁড়া হয়েছে। সূর্য হাবিবের বিষয় নিজেই পরিবারকে জানালো। না জানালে তারা খুঁজবে। তার বাবা হাবিবের বাড়ি যাবে, এতে জানাজানি হয়ে যাবে। পুলিশ চলে আসবে, সূর্য ধরা পড়ে যেতে পারে। তারা নির্বাক সব শুনে। জুলেখা কান্নায় ভেঙে পড়ল সূর্যের জন্য। সেদিন রজনী বাবার বাড়ি চলে গেল। তার মন অতিশয় খারাপ। সত্যি কি হাবিব মারল সূর্যকে, নাকি নিজেকে স্বচ্ছ রাখার জন্য হাবিবকে মেরে ফেলল তুর্য? মেয়েদেরকে কি হাবিব একাই রেপ করত, তুর্য করত না? প্রশ্নগুলো রজনীর অন্তরে শুলের মতো বিঁধে আছে। 1 মাস পর রজনী স্বামীর বাড়ি ফিরে গেল। গিয়ে দেখে তুর্য খাস কামরা আগের মতোই ঠিকঠাক করে ফেলেছে। রজনী তাকে জিজ্ঞেস করলে বলল, দেখো, এটা আমার বিজনেস, ঝামেলা করবা না বলছি। বিষয়টাকে পজিটিভলি দেখো রজনী। তোমার অমন ছবি আঁকবো না। হাবিবের বিষয় খতম করলাম, তো আর কি? আমি অন্য ভাড়া করা মেয়েদের ছবি আঁকি, সেটা বাইরে বিক্রি করি, অসুবিধা কি? রজনী নীরব রইল। তুর্যকে আর কিছু বলল না। তারপর একদিন চুপি চুপি থানায় গিয়ে পুলিশকে তুর্যের এই কাজের বিষয় জানালো। তারা পরের দিন সকালে মির্জা বাড়িতে চলে এলো তুর্যকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু পেল না। তুর্য বাড়ির ত্রিসীমানাতেই নেই। পুলিশেরা নিজ হাতে খাসকামরার গোপন আস্তানা গুড়িয়ে দিল। উপরে উঠে সেই সিঁড়ির মুখ বন্ধ করলো দাঁড়িয়ে থেকে। তাদেরকে মাটি নিয়ে এই কাজে সহযোগিতা করলো হাসুর মা ও নীলা। উপস্থিত ছিল সুলেমান ও জুলেখাও। পুলিশ তাদের জিজ্ঞেস করলো, বাবা মা হয়ে এমন নিষিদ্ধ একটা কাজে বাধা দেননি কেন? ডলারের লোভে? একদম না, সে আমাদের অবাধ্য বেয়ারা ছেলে। অনেক বলেছি, শুনে নাই। ঠিক আছে, তাকে তো পেলাম না, পালিয়েছে। এসব কাজ বন্ধ। নিচে কোনো রুম রইল না। আর উপরের রুমে যেহেতু আপনাদের জিনিসপত্র আছে, সেটা থাকুক। 2 নম্বরই কাজ তো হতো নিচের গোপন রুমে। পুলিশ চলে গেল রজনীকে ধন্যবাদ দিয়ে। বাড়ির সবাই এক আসমান বিস্ময় নিয়ে রজনীর মুখ পানে চেয়ে রইল। যেটা তারা কেউই পারল না, সেই কাজ বাড়ির বউ হয়ে রজনী পারল, সন্তান বলে কথা। তারা তুর্যের জন্য চিন্তায় পড়ে গেল। সারাদিন পার হয়ে গেল, তুর্য ফিরে এলো না। রাজ্যের উৎকণ্ঠা ভর করলো ঘরে সবার মনে। 2 দিন পর রজনী তুর্যের রুমের বিছানা ঝাড়তে গেলে একটি ছোট্ট চিঠি পেল। রজনী, তুমি পুলিশকে সব জানিয়েছ, এই খবর আমি পেয়েছি। পুলিশ আমার নাগাল কোনোদিন পাবে না। তারা আসলে আমি টের পাবো এবং পালিয়ে যাব। মা বাবাকে বলো তাদের এই কুলাঙ্গার ছেলেকে ক্ষমা করে দিতে। আমার অনাগত সন্তান ও নিজের যত্ন নিও। কবে ফিরে আসি তার কোনো ঠিক নেই। হয়তোবা আমাদের আর কোনোদিন দেখা হবে না, কারণ তোমার চোখে আমার জন্য সীমাহীন ঘৃণা ও রাশি রাশি অবজ্ঞা।
যেটা তুমি নিজ মুখেই বলেছ আমাকে। প্রিয় মানুষের চোখের সামনে এতটা ঘৃণা আর অবহেলা নিয়ে বাঁচা যায় না। তোমাকে আমার করতে পারলাম না। আমি এক ব্যর্থ পুরুষ ও স্বামী। আসলে যেই সম্পর্ক শুরুই হয়েছে স্বার্থ দিয়ে, সেই সম্পর্ক ভালোবাসা আশা করা বোকামি। তোমার চতুরতা ও বুদ্ধিমত্তার জন্য ধন্যবাদ দিতেই হয়, নয়তো বছরের পর বছর খাস কামড়ায় আমার অপকর্ম চলতে থাকতো। ক্ষমা করো আমায় তোমাকে একটা বিষাদময় জীবন উপহার দিলাম বলে। ইতি, ফেরারি তুর্য। রজনী গভীর দীর্ঘশ্বাস ফেলে খাস কামরার সামনে গিয়ে দাঁড়ায়, মনে মনে উচ্চারণ করে, জীবন যেন এক মহাসমুদ্র। যতটুকু দিবে তার চেয়েও বেশি কিছু কেড়ে নিবে তার উত্তাল ঢেউয়ের গর্জনে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।